तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। करीब 40 साल मैंने भिक्षा मांग करके खाया है। मैं 35 साल तक भिक्षा मांग करके खाया था। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था और आज आपके सामने खड़ा हूं। আজকে আমরা আসছি প্রগ্রেসিভ ভাবের আরেকটা পর্বে। এই পর্বটাতে আমরা রিয়াকশন করব নরেন্দ্র মোদীর ধ্রুবরাঠি নতুন একটা ভিডিও তৈরি করছে নরেন্দ্র মোদীর উপরে। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক হবে। আমাদের সাথে আছে অ্যাজ ইউজুয়াল আমাদের গেস্ট রাশেদ। থ্যাংক ইউ বিজয়। সো আমি আগেই এই এপিসোডটার জাস্ট কিছুটা আইডিয়া দিয়ে দিই। তো নরেন্দ্র মোদী ভারতে এতই জনপ্রিয় যে সে এখন থার্ড টার্মেতে সে প্রধানমন্ত্রী হয়ে আসবে। তো সবাই আহ, মানে মোটামুটি এরকম একটা ধারণা যে এইরকম একটা মানে মানে ডিভাইডার ইন চিফ বা হেট্রেড ছড়ানো মানুষ কিভাবে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে। আর প্লাস খুবই অশিক্ষিত ধরনের একটা মানুষ, সে ইংরেজি প্রপারলি বলতে পারে না। অথচ ভারত আমরা মানে পৃথিবীতে তাদের সুনাম আছে যে দে আর ভেরি ওয়েল এডুকেটেড, এবং পৃথিবীর অনেক দেশের বড় বড় কোম্পানি সিইও পর্যন্ত ভারতীয়রা। ভারতীয়রা বিভিন্ন পর্যায়ে অনেক ভালো ভালো করতেছে। তো এত শিক্ষিত একটা জাতির আম, মানে প্রধানমন্ত্রী হলো এরকম একটা অশিক্ষিত ধরনের মানুষ, এটা একটা ব্যাপার। সেকেন্ড হলো যে কিভাবে এটা সম্ভব হলো। তো আর তার ভারতে তার অবস্থা মানে সাধারণ মানুষের কাছে মানে যারা লোয়ার ইনকাম, তারপর লোয়ার যাদের এডুকেশন লেভেল, তাদের কাছে অনেকটা আহ অবতারের মতো, তাদের কাছে গডের মতো, গডের পরবর্তী। এই ইমেজগুলা খুব কেয়ারফুলি তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে সেটাই এই ভিডিওর মধ্যে বলছে, এবং কিভাবে খুব মানে সূক্ষ্মভাবে এদের প্রপ আপ করা হয়েছে। তো খুব নাইস একটা ভিডিও করছে ধ্রুবরাঠি। ধ্রুবরাঠি ইদানিং যেই, ও তো অনেক বছর ধরে করে ইউটিউবে, আমি 2017 থেকে ওর ভিডিও দেখি। ও ও আগেতেই মানে এরকম সব বিষয় করতো, সব মোটামুটি করতো, কিন্তু এইবার সে পুরোপুরি মানে একদম ফোর ফ্রন্টে নেমে আসছে যে ভারতের মতো একটা দেশের সে একাই কাঁপায় দিতেছে বিজেপির ইসে। তো ইটস অ্যামেজিং টু সি একটা একটা ইনফ্লুয়েন্সারের এই ধরনের তার মানে জজবা আছে, এই ধরনের তার ইমোশন আছে নিজের দেশের উপরে। আর তার এই পরিমাণ রিচ আছে, এই পরিমাণ তার এফোর্ট আছে, প্রতিটা ভিডিও এত যত্ন করে তারা তৈরি করে আর এত ধরনের তথ্য মানে দেয়, জাস্ট আনবিলিভেবল। হি ডিজার্ভ অল দ্য প্রেজ। তো আর মোদির যে ব্যাপারটা তা বলা হয়েছে যে তার কি ইমেজটা, যে সে খুব দরিদ্র ফ্যামিলি থেকে আসছে, তার খুব ভিক্ষুকের মতো জীবনযাপন করে, তার তার আপব্রিঙ্গিং খুব লো ছিল, আর সে মানে গড লাইক। এই প্রতিটা প্রোপাগান্ডাকে তারা কাউন্টার করছে। সো দেরি না করে আমরা শুরু করে দিই। ওকে। अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो, खुद घूमते हैं 12 करोड़ की मर्सिडीज में, मतलब भिक्षा मांगकर यहाँ पर फॉरेन टूर भी कर लिए और डिजिटल कैमरा भी खरीद लिया डिजिटल कैमरा के रिलीज होने से पहले। और नरेंद्र मोदी अपने आप को गरीब ही नहीं, बहुत गरीब परिवार का बताते हैं। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। वाह, क्या फकीरी है। वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। सच तो ये है दोस्तों कि ये लोग हमारे हिंदू धर्म को ही तोड़ने मरोड़ने लग गए अपने नफरतखोर एजेंडा को फैलाने के लिए। नमस्कार दोस्तों, जर्नलिस्ट अनिल यादव एक बीजेपी वर्कर मंगल वाजपेयी से बात कर रहे थे कानपुर में। मंगल एक लोडर का काम करते हैं, यानी गाड़ियों में सामान चढ़ाने का काम करते हैं। क्या नाम बताएं? योगी साहब, मेरा मंगल वाजपेयी। मंगल वाजपेयी है, यहाँ लोडर का काम करवाते हैं। साथ ही साथ ये बीजेपी एमएलए महेश त्रिवेदी के लिए वॉलंटियर भी करते हैं। ये उम्मीद जता रहे थे कि बीजेपी इस बार 400 पार करेगी। चुनाव में किसका माहौल है? बीजेपी जीतेगी, जीतेगी 400 के ऊपर। लेकिन जैसे जैसे बात आगे बढ़ती है, मंगल अपनी परेशानियों के बारे में बताते हैं। वो बताते हैं कि उनके पास बिजली नहीं है, सीवर की व्यवस्था नहीं है। हमारे पास बिजली नहीं है घर में, हमारे पास लैट्रिन घर में नहीं है, हमारे पास सीवर व्यवस्था नहीं है। उन्होंने बीजेपी एमएलए महेश त्रिवेदी को कई बार कहा, हमने महेश त्रिवेदी से भी कई बार कहा
कि 20 फुट पाइप पड़ना है, तो अगर पड़ जाए तो हमारे घर की सीवर व्यवस्था बन जाए, नहीं बन पाई। उन्हें कुछ भी नहीं मिला और ना ही उन्हें कुछ मिलने की उम्मीद है। त्याग तपस्या की मूर्ति है कि कुछ नहीं मिला, लेकिन उसके बावजूद कोई शिकायत नहीं है और ना कोई उम्मीद है मिलने की, और ना उम्मीद है मिलने की। लेकिन फिर भी वो खुद को भाजपा का भक्त कहते हैं। लेकिन ये तो कहा जाता है ना कि भूखे पेट ना होए भजन गोपाला। इस पर मंगल वाजपेयी जवाब देते हैं कि ऐसा कुछ नहीं है, आदमी बालू खाकर भी पेट भर सकता है, यानी कि मिट्टी खाकर भी पेट भर सकता है। सब हो जाता है अगर संत चाह लेगा, अगर संत चाह लेगा तो सब हो जाता है, बालू खा के पेट भर लेता है। আচ্ছা, এখানে এই লোকটা সে একটা লোডারের কাজ করে, কিন্তু সে বলতেছে যে মানে তাদের অবস্থা এরকম যে তারা এবারও ভোট দিব, তার বাসায় তার বাসায় টয়লেট নাই, তার সুয়ের মানে ড্রেনের ব্যবস্থা নাই, এবং করবেও না বিজেপির যেই সব এই লোকগুলা। কিন্তু সে বলতেছে বালু খেয়েও সে বেঁচে যাবে, মানে তারপরও মানে মোদী সরকার থামবে না। তো আমরা এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে এই প্রোপাগান্ডা গুলো করে এবং কি পরিমাণে অন্ধ তাদের ভক্ত। এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই, বাংলাদেশের সাথে এই ভারতের কিন্তু মানে আসলে বর্ডারটা বা মানে রিলিজিয়ন একটু ডিফারেন্স, বাট তেমন কোনোই নাই। যেই ধরনের পলিটিক্স চলে, যেই ধরনের নোংরা খেলাগুলো চলে, যেই ধরনের মানুষের মেন্টালিটি, ভারতে কেউ যদি ট্রাভেল করে বাংলাদেশে চলে যায়, মানে খুব একটা তফাৎ সে বুঝতে পারবে না যে কোন দেশে আছে। আহ, মানে এতই মিল দুইটা দেশের কালচার এবং মানে ইসের মধ্যে। তো যারা বাংলাদেশে পলিটিক্স ফলো করেন তারা মানে জাস্ট অদল বদল করে নিতে পারেন। রাশেদ, তুমি কিছু বলতে চাইলে বলতে পারবেন। আমার কাছে এই জিনিসটাই খুব মানে ইয়ে লাগে যে দেখেন, মাত্র 20টা ফিট সুয়ারেজ লাইন টানলে তার বাসায় সুয়ারেজ হয়ে যায়, ইলেকট্রিসিটি নাই, মানে হেইট মানুষে কিভাবে ইয়ে করে, রাইট? মানে একটা নির্দিষ্ট ওই যে ফিয়ার মঙ্গারিং করছে মাইনরিটি নিয়ে, বুঝাইছে যে মুসলমানরা তোমাদের সবকিছু খেয়ে ফেলবে, সবকিছু করে ফেলবে। আসলে তো ওর জীবনে কোনোদিন মুসলমানরা ওর সাথে কিন্তু কিছুই করে নাই, কিন্তু ওই যে কোনোভাবে ওরে কোনো পজিটিভ কোনো মেসেজ দেওয়ার নাই, এই জন্য সবচেয়ে বড় ফিয়ার মঙ্গারিং করে ভয় দেখায়, নেগেটিভ মেসেজ দিয়ে এই লোকগুলোর মগজ তোলাই করে রেখে দিচ্ছে। এটাই না, ওইটাই দেখতেছি যে তার চেয়ে বড় কথা এরা এরা যেই লেভেলে লাইফ তাদের লিড করে সেই লেভেলে লাইফ তাদের রাখতে চায়, এবং মানে কোনো এভাবে চলতেছে এভাবেই চলবে এইরকম নোংরা, তাদের কোনো অ্যাম্বিশনও নাই উপরে ওঠার, বা তাদের কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনাও নাই এটা চেঞ্জ করার মতো। इन्हें कोई शिकायत नहीं है, प्रधानमंत्री मोदी को ये परमात्मा मानते हैं, उनकी पूजा करते हैं। ऐसा कैसे हो सकता है कि एक पॉलिटिशियन को लेकर लोग इतने अंधे हो गए हैं? और ये इकलौते नहीं है, मैंने पिछले वीडियो में आपको उसके कई और उदाहरण दिए थे। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता देंगे। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। ये तो फिर अंधविश्वास नहीं, भक्त हैं, अंधविश्वास नहीं है, हम भक्त हैं। महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई, अब मैं 10 साल से बनियान नहीं पहन रही, देखो आप, वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। ऐसा हुआ है इमोशनल मैनिपुलेशन और ब्रेन वॉशिंग की वजह से। एक बड़े स्केल पर देश में लोगों का ब्रेन वॉश किया गया है, और जो माफिया यहाँ पर ब्रेन वॉश कर रहा है लोगों का, वो 4 डिपार्टमेंट्स पर काम करता है। पहला डिपार्टमेंट लोगों में गर्व और अहंकार भरता है कि आप महान हो क्योंकि आप हिंदू धर्म में पैदा हुए। दूसरा डिपार्टमेंट आपको एहसास दिलाता है विक्टिमाइजेशन का, कि सदियों से, 1000 सालों से आपके पूर्वज विक्टिम बनकर रहे थे। तीसरा डिपार्टमेंट आपके अंदर डर भरता है कि आपको खतरा है उन लोगों से। और चौथा डिपार्टमेंट यहाँ नरेंद्र मोदी को मसीहा बनाता है कि सिर्फ नरेंद्र मोदी ही आपको बचा सकते हैं। पहले 3 डिपार्टमेंट्स की मैं 3 अलग अलग वीडियोस में ऑलरेडी बात कर चुका हूं। अब वक्त है इस चौथे डिपार्टमेंट को एक्सपोज करने का। नरेंद्र मोदी की कल्ट ऑफ पर्सनालिटी, कैसे इनके इतने सारे फेलियर्स के बाद भी लोगों को इमोशनली मैनिपुलेट किया जाता है कि लोग इन्हें भगवान मान बैठे। आइए जानते हैं आज के इस वीडियो में। जून 2013 की बात है दोस्तों। राइटर नीलांजन मुखोपाध्याय ने एक किताब लिखी नरेंद्र मोदी के ऊपर। ये एक बायोग्राफी थी। इस किताब में लिखा गया कि कैसे नरेंद्र मोदी जब 6 साल के थे, वडनगर रेलवे स्टेशन पर गुजरात में वो चाय बेचा करते थे। ये चाय बेचने वाला किस्सा तभी से लेकर नरेंद्र मोदी की संघर्ष की कहानी का ये एक मेजर टॉकिंग पॉइंट रहा है। 2015 में जब टाइम मैगजीन ने प्रधानमंत्री मोदी का इंटरव्यू लिया तो उन्होंने बताया कि कैसे वो एक बहुत गरीब परिवार से आते थे, कैसे बचपन में वो चाय बेचा करते थे रेलवे स्टेशन पर। इनकी एग्जैक्ट लाइनें सुनिए। मैं पॉवर्टी में पैदा हुआ हूँ, बचपन में मेरा पूरा बचपन पॉवर्टी में बीता
पता है, मेरे लिए पॉवर्टी एक तरीके की पहली इंस्पिरेशन थी मेरी जिंदगी में। लेकिन कितनी सच्चाई है इन बातों में, बहुत से लोगों ने टाइम टू टाइम सवाल उठाए हैं। जैसे कि नरेंद्र मोदी के बचपन की ये फोटो देखिए, वे 1950 यानी 1950 में पैदा हुए थे। क्या उस समय किसी गरीब परिवार में पैदा हुए बच्चे के पास ऐसे कपड़े होंगे? जरा खुद ही सोचकर देखिए, सूट तक पहन रखे हैं इन्होंने अपनी बचपन की फोटोज में। मैं खुद 1994 में एक मिडिल क्लास फैमिली में पैदा हुआ हूं, लेकिन मेरी तो बचपन की ऐसी कोई फोटो नहीं मिलेगी आपको जिसमें मैंने कोई सूट पहन रखा हो। বিজয় ভাই, আমিও কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার কোনো স্যুট পরার ছবি নাই ভাই। আপনার আছে? ও না, স্যুট না, মানে আমার লেদার জ্যাকেট ট্যাকেট পরা আছে, বাট দ্যাট ইজ লাইক এটা আউট অফ, মানে মুড পয়েন্ট। দ্য পয়েন্টটা হলো যে ও যেই সে পা- তার চরিত্র, তার যে তার বেসিক্যালি মোদি মেনিয়ার সবচেয়ে বড় উপাদান হলো তার মার্কেটিং স্কিল। এটা তাদের দিতেই হবে যে তাদের মার্কেটিং স্কিল দুর্দান্ত। তারা একটা ইমেজ তৈরি করছে, ইমেজটাকে তারা সেল করতেছে। সেই ইমেজটার একটা পোর্শন হলো এটা যে সে একটা গরিব পরিবার থেকে আসছে। বাই দ্য ওয়ে, বাংলাদেশের সাথে রিলেট আমরা অলওয়েজ করব। বাংলাদেশে এরকম পলিটিশিয়ান একজন আছে, সে হলো ওবায়দুল কাদের। মোদির মতো সে ছবি আপলোড করে, সবাই দেখতে পারবেন আপনাদের, মানে অ্যান্ড হি ইজ লাইক ইন্ডিয়ার একদম নিজস্ব পাপেট আর কি। মানে উনি, ও তো শেখ হাসিনার পরেই কিন্তু, বাট তার তার মানে সে একদম একদম ইন্ডিয়ার সব ইনস্ট্রাকশন সে ফলো করে, হ্যাঁ, ইভেন উনি নিজের চাঁদের লাইফে। মতো, ওনার নিজস্ব আলো নাই, উনি হ্যাঁ, পুরা চাঁদের আবার মতো। আরেকটা ব্যাপার হলো যে মোদির যে একটা মোদিরে ভাগ কইরা এই এই ইসের মধ্যে ব্যবহার করা হইতেছে। তো এদের যেই ব্যবহার করা হইতেছে, সেইটার একটা অংশ হচ্ছে যে শেখ মুজিবের যে ইমেজটা, এটা 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 তৈরি করা হয়েছে এই এর মধ্যে। আম, এটা তৈরি করা হয়েছে। উম, মানে কিছুটা গেছে ওবায়দুল কাদের, কিছুটা গেছে এই নেতা সেই নেতা, বাট মোদির সাথে আমি দেখি যে শেখ মুজিবের পার্সোনালিটি কাল্টটা তৈরি করার পিছনে যতটুকু এফোর্ট দেওয়া হয়েছে একজ্যাক্ট সেম আমার কাছে, মানে ক্লোজলি মনে হয়। আর রাশেদ, তুমি বলতেছিলে, আমি তোমার কাট অফ করে দিছিলাম কিছু, তুমি। না না, আমি এটাই বলতে যেতেছিলাম যে যে মানে এটা তো ফ্যাসিস্টরা এইভাবেই যায়। এটা কি তাকে প্লে বুক ফলো করা হইতেছে? হিটলারের ক্ষেত্রেও সেম ধরনের প্লে বুক ফলো করা হয়েছে, ঠিক না? হিটলারও বলছে সে অনেক গরিব ফ্যামিলি থেকে আসছে, মুসোলিনিও বলছে সে অনেক গরিব সে ফ্যামিলি আসলেই থেকে গরিব আসছে। ফ্যামিলি থেকে আসছে, মানে। হ্যাঁ, আসছে, কিন্তু এটা তো বেচার হ্যাঁ, কিছু হ্যাঁ। নাই। এটার মধ্যে না, বাট একটা ব্যাপারটা হয়েছে আমরা পয়েন্টটা মিস করতেছি। মোদি আসলে একটা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে। দের ইজ নো ওয়ে ইউ উইল বি আ চায়ওয়ালা 1950s-এ। ফিফটিজে কিন্তু শোনো, ফিফটিজে আমি বলি লাইক, যদি মানে রিলেভেন্ট কেসে, আমার দাদা ওয়াজ আ ভেরি গুড, মানে ভালো বিজনেসম্যান ছিল। যদিও তার আগের সম্ভবত তারা চাষা ছিল বা হোয়াট এভার ইট ইজ। এরপর তারা ওই বিস্কুট বেচতো। আমার দাদাও মাথায় করে বিস্কুট বেচছে। মানে তার ছোটবেলায় সি হি গ্রাজুয়েটেড লাইক গ্রেড 3 or 4 or সামথিং। সো বাট তার ভিতরে এত কনভিকশন ছিল, তার সাথে তার 10 ছেলে, তাদেরকে সবাইকে এডুকেট করছে সে। অ্যান্ড লাইক সাম অফ দেম, আমার বড় চাচা ডাবল এম এ পাস, তারপর আমার সবচেয়ে ছোট চাচা সে নটরডেমে পাস করছে, ভালো ইউনিভার্সিটিতে পড়ছে। অ্যান্ড লাইক আমার আমার তার ছেলেরা এখন হার্ভার্ডে ফুল স্কলারশিপে পড়ে, আমার আপন চাচাতো ভাই। এনিওয়ে, যেটা হলো যে এই যে একটা তার তার শিক্ষার প্রতি একটা যে ঝোঁক ছিল, এটা রেলেভেন্ট করার জন্য আমি বললাম যে ফিফটিজে আমি বলবো যে মিডল ক্লাস না হলেও মানে লোয়ার মিডল ক্লাসের চেয়ে একটু উপরেই হইব, কারণ তাদের নিজস্ব বাড়ি টাড়ি ছিল। আমার দাদার কথা বলতেছি। আমার বাবা তাদের থান কাপড় কিনতো, বুঝছো? থান কাপড় জি বুঝছি জি, না, আমি জানি না চিনো হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ, জানি থান জানি, কেন কাপড় চিনবো না? কিনা সেই 10 ভাই, একদম বড় থেকে ছোট পর্যন্ত সবাইরে থান কাপড়ে ওই কাপড় কাইটা হ্যাঁ, তাদের বুঝতে ইয়ে পারছি। বানাইতো। এটা তারা গ্রেড 10 পর্যন্ত তারাই করছে। তো হ্যাঁ, আমি এবং রিসাইকেল হয়তো বয়স অনুযায়ী। হ্যাঁ, 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 একজনের কাপড় আরেকটা পরতো। তো এই এই যে এই মোদি, ও তো বা- গুজরাটের অবস্থা এমন কোনো উন্নত কিছু না। ইভেন এখন গেলেও তুমি কোনো ডিফারেন্স পাবে না বাংলাদেশে, ঢাকা, গুজরাট, হোয়াট এভার ইট ইজ। হাউ কাম একটা চায়ওয়ালা যদি হয়, তাহলে
ইটস অ্যাবসার্ড, মানে এটা তো বুঝে যেতেছে যে তার না, পক্ষে আমি এটা। আমি 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 আপনার আরো ভালো এক্সাম্পল দিই। আমার নানা আর দাদা দুইজনই কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পড়ালেখা করছে, হুম দুইজনই সরকারি চাকরি করছে। হুম আমি আমার বড় মামার কাছেও শুনছি, আমি আমার আব্বুর কাছেও শুনছি, বাসার ছোটরা পেন্সিল দিয়ে খাতার মধ্যে লিখতো, ওই খাতায় বড়রা কলম দিয়ে অঙ্ক করতো ওইটার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম, হ্যাঁ হ্যাঁ, যে একই এই একজন ধরনের গল্প একজন, ঘরে ঘরে পাওয়া যাবে। হ্যাঁ, এবং ওই সময়ে পড়ার, এরা তো ইন্টারমিডিয়েট পাস লোক না, তখন 10 গ্রামে একজন গ্রাজুয়েট হইতো, রাইট? হ্যাঁ, তারা কলকাতা থেকে পড়ে, তারা আরে তারা গ্রাজুয়েটের তো ম্যাট্রিক পাস করলে মানুষই করতে আসতো, এবং ওই হ্যাঁ সময়ের ম্যাট্রিক দেখতে পাস আসতো। এখনকার এমএ পাসের চেয়ে বড়। এটা হ্যাঁ ইটস নট হ্যাঁ, আ জোক, ইটস আ এবং রিয়েল তারা তো ফ্যাক্ট। ওই তারা তো সময় ভালো তাদের সরকারি লেখা চাকরি করছে, রাইট? ম্যাট্রিক পাস মানুষের ইংরেজি যেই ধরনের স্ট্যান্ডার্ড ছিল, এখনকার এমএ পাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস, তাদের আঙ্গুল টাঙ্গুল ভেঙে যাবো গিয়া। আমি চ্যালেঞ্জ আপনি করে মানে বলতে পারলাম এটা। আপনি তো এই জিনিসটা বুঝেন যে তারা দুইজন যথেষ্ট স্ট্যান্ডার্ড চাকরি করছেন, হুম যথেষ্ট হুম ভালো তারপরও তাদের 10-12টা ছেলে মেয়ে থাকার কারণে তাদেরকে এরকম করে জীবন চালাতে হয়েছে। সেই জায়গায় স্যুট পরার তো প্রশ্নই ওঠে না। ওই একই সময়ে নরেন্দ্র মোদী স্যুট পরে বসে আছে। হুম হুম। হি ওয়াজন্ট পুয়ার। এগুলি হলো কি, ওই যে একটা কাল্ট জাস্ট পার্সোনালিটি মিথ্যা তৈরি কথা করা এটা, হয়। মানে এটা হ্যাঁ, হইতেই পারে না। এই এই জিনিসটা দেখলে তো মাথার বাতি তোমার মানে জ্বলে না, যাবে। এখানে আরেকটা জিনিস আছে মির্জা ভাই, এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে যারা মার্কেটিং নিয়ে কাজ করে, রাইট, তারা অনেক সময় তাদের মার্কটা মিস করে কি জন্য, তারা তাদের দর্শকদের সাইকিটা বুঝতে পারে না। এই জায়গায় বিজেপি ইন্ডিয়ান, তাদের যে অডিয়েন্স ছিল, তারা অডিয়েন্সের সাইকিটা বুঝে ওইভাবেই করছে। ইগো ইউজ করে নাই যে আমি গরিব দেখাবো আমাকে, হ্যাঁ, এইসব চিন্তা করে নাই। তারা চিন্তা করছে যে আমার দেশের মানুষ কিভাবে ভাবে, আমাদেরকে প্রেজেন্টেশন সেইভাবে করতে হবে। দিস ইজ ভেরি স্মার্ট। हम्म। और नरेंद्र मोदी अपने आप को गरीब ही नहीं, बहुत गरीब परिवार का बताते हैं। इंडिया टुडे ने इनकी पुराने घर की एक फोटो पब्लिश करी थी, स्क्रीन पर देखिए। बहुत बड़ा घर नहीं है, लेकिन क्या आपको ये 1950s के किसी बहुत गरीब परिवार का घर दिखता है? परिवार में नरेंद्र मोदी के 5 भाई और 1 बहन है। 2 साल पहले नरेंद्र मोदी के छोटे भाई प्रहलाद मोदी ने कहा था कि उन 5 भाइयों में से जिसका नंबर लगता था वो मदद करने चले जाता था। उनके पिता ने पूरी जिंदगी चाय बेची, उन 5 भाइयों और 1 बहन को बड़ा किया। इसलिए नरेंद्र मोदी को चाय बेचने वाले का बेटा कहना चाहिए। ये पत्रकारों की गलती है। सब भाइयों ने चाय बेची है, मेरे पिता ने पूरी जिंदगी चाय बेची, पूरी जिंदगी। इसीलिए कहा जाए तो चाय बेचने वाले का बेटा कहना चाहिए, चाय बेचने वाला नहीं कहना चाहिए। ये पत्रकारों की गलती है। 2014 में कांग्रेस नेता अहमद पटेल ने कहा था कि नरेंद्र मोदी कभी चाय वाला नहीं थे, बल्कि वो एक कैंटीन ठेकेदार थे। अब कांग्रेस की बात पर कितना यकीन किया जाए नहीं किया जाए, लेकिन 2021 में बीजेपी ने भी ये कैंटीन वाली चीज अनइंटेंशनली एक्नॉलेज करी थी। रेलवेज मिनिस्टर अश्वनी वैष्णव ने इंस्ट्रक्ट किया ऑफिशियल्स को कि वो वडनगर रेलवे स्टेशन पर एक कैंटीन को ब्यूटीफाई करें। इंडिया टुडे के आर्टिकल में यह क्लियरली लिखा हुआ है और इसके नीचे एक फोटो भी लगी है इस टी स्टॉल स्लैश कैंटीन की, जो नरेंद्र मोदी के पिता चलाया करते थे। हाल ही में लिखे गए CNN के इस आर्टिकल को देखिए। नीलांजन मुखोपाध्याय खुद कहते हैं कि मोदी की जो पॉवर्टी की कहानी है वो ग्रॉसली एग्जैजरेटेड है, यानी कि बहुत बढ़ा चढ़ा कर लोगों को बताई गई है। इतना ही नहीं, एक दूसरे आर्टिकल में नीलांजन बताते हैं कि नरेंद्र मोदी के पिता के पास इतने पैसे थे कि वो मोदी और उनके भाइयों को स्कूल भेज पाए। और स्कूल जाने का मतलब था कि वो कहीं और फुल टाइम काम नहीं कर सकते थे, बस वो स्कूल के बाद अपने पिता का हाथ बटाया करते थे। ये सब सुनकर एक बहुत बड़ा सवाल आपके मन में आएगा कि ऐसी कहानियों को क्यों बढ़ा चढ़ा कर हमें बताया जाता है। नीलांजन कहते हैं ऐसा इसलिए किया जाता है ताकि इंडियन पब्लिक को एक आइडिया बेचा जा सके। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था और आज आपके सामने खड़ा हूं। আচ্ছা, এখানে একটা কথা, এই লোকটা মানে এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, মানে প্রতি 3-4টা কথায় মানে একটা করে মিথ্যা, মানে মিথ্যা কথা বলে, লাইক। এই জন্যই তো ইন্টারভিউ দেয় না মির্জা ভাই, এই জন্যই তো এই লোকটা ইন্টারভিউ দেয় হ্যাঁ, না। এটা বলবে ইসের মধ্যে। ইন্টারভিউ দিতে ওয়েলকাম গেলে ধরা খেয়ে সাফায়েত। যাবে। আমরা এই নরেন্দ্র মোদী, রিয়েলিটি অফ নরেন্দ্র মোদী, এই ভিডিওটা উপরে আমরা রিয়েক্ট করতেছি। তো সাফায়েত আমাদের রেগুলার কন্ট্রিবিউটর। সো এই যে আমরা শো করতেছি যে নরেন্দ্র মোদী তোমারই, আমরা অলরেডি 6 মিনিটস ইন। সো তুমি জাস্ট তেমন কিছু মিস করো নাই, দেখাইতেছে যে নরেন্দ্র মোদী কিভাবে তোমার প্রমিনেন্স, সে মিথ্যা সেল করতেছে, কিভাবে সে চা চা বিক্রেতারি করছে, অথচ 1950s সে স্যুট টাই পরে ছবি টবি তুলে সে ঘুরতেছে, এবং আরো মজার মজার জিনিস আসতেছে সামনে।
कोई भी इंसान अगर समझदारी से सोचे तो वो जानता है कि इस बात से फर्क नहीं पड़ता। एक अच्छा नेता गरीब परिवार से भी आ सकता है और अमीर खानदान से भी आ सकता है, और यही चीज कही जा सकती है एक बुरे नेता या डिक्टेटर के बारे में भी। उदाहरण के तौर पे बात करें, कंबोडिया का जो डिक्टेटर था पोल पॉट, वो एक अमीर खानदान से आता था, लेकिन इटालियन डिक्टेटर बेनिटो मुसोलिनी एक गरीब परिवार में पैदा हुआ था। उसके पिता एक ब्लैक स्मिथ थे और वो बड़े गर्व के साथ इन चीजों को प्राउडली एक्सप्रेस करता था कि कैसे वो जनता के बीच से निकल कर आया है। रशियन डिक्टेटर जोसेफ स्टालिन के पिता एक मोची थे, यानी जूते बनाने वाले, और माँ एक धोबिन थी। और दुनिया का सबसे जाना माना तानाशाह हिटलर भी एक गरीब परिवार में पैदा हुआ था, लेकिन गरीब परिवार में पैदा होने का मतलब ये नहीं कि उसने गरीबों के लिए काम किया था अपने करियर में। उल्टा जानते हो क्या, हिटलर चंदा धंधा का मॉडल चलाता था अपना खुद का। उसके समय में बहुत सी क्रॉनी कैपिटलिस्ट कंपनियों ने करोड़ों का प्रॉफिट कमाया। आईजी फार्बन, डॉयचे बैंक, बीएमडब्ल्यू, कुछ गाड़ियों की कंपनीज जिनको आज आप जानते हैं और कुछ लोग इन गाड़ियों के पीछे बड़ा भागते हैं, पोर्शे, मर्सिडीज बेंज, फोल्क्सवागन, इन सब कंपनियों ने चंदा डोनेट किया था हिटलर को अपने समय में। 2016 में बीएमडब्ल्यू ने माफी भी मांगी थी इस चीज को लेकर। इस आर्टिकल को देखिए, रिग्रेट एक्सप्रेस किया था कि वो एक समय पर हिटलर को सपोर्ट किया करते थे। इंडिया की बात करें तो हाल ही में हमने देखा इलेक्टोरल बॉन्ड स्कैम। मैंने पूरा वीडियो बनाया इस पर कि कैसे ये एक घोटाला नहीं बल्कि घोटालों का भंडार था। बहुत सी कंपनियों को इससे फायदा हुआ और आम जनता को नुकसान। पिछले 10 सालों में प्रधानमंत्री मोदी के मित्र जैसे कि गौतम अडानी भरपूर तरीके से अमीर बनते रहे और देश के 80 करोड़ गरीब लोगों को 5 किलो मुफ्त अनाज लेने पर मजबूर कर दिया गया। बेरोजगारी और महंगाई ने गरीब लोगों की कमर तोड़कर रख दी है आज के दिन। अब तो ऐसी सिचुएशन आ चुकी है कि नरेंद्र मोदी खुद को गरीब परिवार का बताते हुए जिन राहुल गांधी को एलीट वर्क का प्रोजेक्ट करते थे, युवराज कहते थे, आज वही राहुल गांधी खुल्लम खुल्ला गरीबों को कह रहे हैं कि वो गरीबों के हैं और नरेंद्र मोदी अडानी अंबानी जैसे अमीर सेठों के हैं। अडानी को बिना मजदूरी बिना कुछ लाखों करोड़ रुपए देते हैं तो कहते देखो 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 विकास हो रहा है। हमने मनरेगा किया, मजदूरी के लिए पैसा दे रहे हैं और कहते हैं गरीबों की आदत बिगाड़ रहे हैं। मैं आपका हूं, वो उनके हैं। এটা খুব একটা ইন্টারেস্টিং কথা বললো এখানে যে রাহুল গান্ধীতে তোমার প্রবলেম আছে কারণ তার 5 জেনারেশনে তাদের ধন সম্পত্তি বা তাদের যেই কি বলে নেপোটিজমের যেই সূত্র ধরে তারা পারিবারিক সূত্রে কংগ্রেস এত বছর ভারতকে শাসন করছে, সেটার জন্যই আছে। বাট যদি বিচার করি নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী ইজ মাচ মোর বেটার than any and every aspect. But তাকে ডাউন করার জন্য হয়তো তাকে ডাউন করার জন্যই এই স্কিমগুলা নিছে, কারণ ধনী দেখাইলে তো মানে আসলে তোমার এটা নাও খাইতে পারতো ভারতের মানুষ। সাফায়েত, তুমি যদি কিছু বলতে চাও এই বিষয়ে। না, আমি 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 আসলে এই ভিডিওটা আমি আজকেই পুরো ভিডিওটা একবার আমি ড্রাইভ করতে করতে, মানে তখন তো আর দেখা সম্ভব না, বাট পুরো এটা আমি শুনলাম। আসলে এখন এখানে মানে সো দিস ইজ, আমার মনে হয় এখানকার লেসন লার্ন যেটা আমাদের আমাদের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা, কারণ আমি সবসময় ধরেন আমরা যখন এই ধরনের রিয়াকশন মানে এই যে রিয়াকশন ভিডিও গুলো করছি, আমার সবসময় একটা মানে অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমার চিন্তা থাকে এখান থেকে আমি আমি আমার বাংলাদেশের পার্সপেক্টিভে এটা থেকে আমি কি টেক অ্যাওয়ে নিব। তো আমার টেক অ্যাওয়ে হচ্ছে এটাই যে যখন এই ধরনের কোনো ন্যারেটিভ দাঁড় করানো হয়, মানে আপনাকে তো ন্যারেটিভ, যখন আপনি মানে সত্যকে ঢেকে আপনি যখন একটা ন্যারেটিভ বানাতে চাবেন, আপনাকে অনেকবার একই মিথ্যাকে বারবার, এই যে সেই গবলসের যে যেই যেই থিওরি যেটা ছিল, আপনাকে বলতে হবে, বারবার বলতে থাকলে মিথ্যা সত্য হয়ে যাবে। হ্যাঁ, এবং বলতে আপনি যখন বলবেন একইভাবে রিপিট করতে করতে, এই যে দেখেন চাওয়ালা এই চাওয়ালা কিন্তু আমরা আজকে অনেক বছর ধরে শুনে আসতেছি, কিন্তু এই ইভেন আমরা গালি দেওয়ার জন্য চাওয়ালা বলি, দ্যাটস লাইক ওটা কিন্তু তার একটা অস্ত্র। কি অদ্ভুত এটা, এই জিনিসটা যে তারা কিভাবে ওয়েপনাইজ করলো যে হ্যাঁ ও গরিব, মানে গরিবের বন্ধু, ওই রকম বাংলাদেশের পল্লী বন্ধু, হ্যাঁ আমরা একজনকে পল্লী বন্ধু বাংলাদেশে বানিয়ে দিয়েছিলাম একজনকে, এরকম গরিবের বন্ধু, মানে এরকম এই যে এই ধরনের ন্যারেটিভ গুলো করার জন্য, দাঁড় করানোর জন্য যখন তারা যে এই ঘটনা, এবং ভালো যে হ্যাঁ ধ্রুব রাঠি হচ্ছে কি প্রত্যেকটা ঘটনাকে একটা একটা তার ছবিগুলো, তার ছোটবেলার ছবি, ডেফিনেটলি যে মানুষ দাবি করছে যে সে 6 বছর বয়স থেকে ট্রেনের কম্পার্টমেন্টে চা বিক্রি করতো, তার তো হচ্ছে 1950 সালে স্যুট পরে ছবি। ভাই আমরা স্যুট তো ওই আমলে তো চিন্তাই করা যায় না। চিন্তাই করা যায় না। আমি জীবনে আমার প্রথম আমি তো
বলবো সেই তুলনায় আমি নিজে বাংলাদেশে একটা মানে মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা আর্মিতে ছিলেন, আমার মা ডাক্তার। আমি নিজে আমার জীবনের প্রথম স্যুট বানিয়েছিলাম যেদিন আমি বিএমএ তে যাচ্ছি। বিএমএ তে যাওয়ার আগে আমি ক্যাডেট হিসেবে জয়েন করব। দ্যাটস ওয়েন আই মেড মাই ফার্স্ট, আমার প্রথম জীবনের প্রথম স্যুট বানানো হচ্ছে কি সেই সময়। হ্যাঁ, তো সেখানে 6 বছর বয়সে একটা, ওই সেই 1950 সালে এত ছোট একটা একটা মানুষ মানে ওই এত ছোট বয়সে সে মানে উনি হচ্ছে কি তখন স্যুট পরে ছবি তুলতেছে, এগুলো তো আসলে যাই হোক আমরা দেখলাম না ওইটাই যে ওইটাই ওইটাই দেখাইতেছে, ওইটাই দেখাইতেছে সামনে। राहुल गांधी कह रहे हैं कि जितना रुपया नरेंद्र मोदी ने अडानी को दिया है उतना रुपया वो देश के गरीब लोगों को देंगे। और मैं देश को फिर से दोहरा के कह रहा हूं, जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना, उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं। महालक्ष्मी योजना, पहली नौकरी पक्की योजना, इन योजनाओं के माध्यम से करोड़ों लाखपति बनाएंगे। इन्होंने 22 अरबपति बनाए, हम करोड़ों लाखपति बनाए। प्रधानमंत्री मोदी इसका ज्यादा जवाब दे नहीं पाए। उल्टा उन्होंने कोशिश करी थी ये कहने की कि अडानी अंबानी एक्चुअली में कांग्रेस के साथ मिले हुए हैं। जरा एक साझा घोषित करें इस चुनाव में कि अंबानी अडानी से कितना माल उठाया है। আচ্ছা, এখানে একটু থামতে হবে। আদানি আর আম্বানি এদের আসলে ভারতের মোদিকে বানাইছে এই যে এই অলিগার্ক গুলা, যাতে বেশি করে খাওয়া যায়, কারণ অশিক্ষিত মানে, আর এদের তো মেইন টার্গেট হলো ক্ষমতায় যাওয়া, তো এদের কন্ট্রোল করা ইজি। এবং এই আদানি আম্বানি দুইজনই গুজরাটি, ঠিক আছে, তার সাথে অনেক আগে থেকেই পরিচয়, অনেক আগে থেকেই তার টাকা খায়, অনেক আগে থেকে। ইভেন এরকম কথা আছে যে আম্বানির বাসায় সে সুইমিং পুলে গোসল করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মানে এই ধরনের কথা চাউর আছে, মানে তারা ক্লোজ লোক। অথচ কি অবলেই লাই বলে ফেললো মিথ্যা কথাটা যে আদানি আম্বানি নাকি কংগ্রেসের। এগুলি তো আসলে যারা রাজনীতি ফলো করে না তারা এগুলি তাদের বুঝবো না তাদের। একটা জিনিস আমি আচ্ছা, অনেক নয়েজ আসতেছে। একটা জিনিস আমার মনে হয় একটু ক্লিয়ার করা দরকার, যে ধরেন যারা ব্যবসায়ী, এরকমের বড় লেভেলের যারা ব্যবসায়ী অলিগার্ক যাদেরকে আমরা বলছি এখানে ক্ষেত্রে, তারা কিন্তু সব রাজনৈতিক দলকেই তারা চাঁদা দেয়। হ্যাঁ, তারা কিন্তু সবার সাথেই, কারণ ভালো সম্পর্ক রাখে। এন্ড অফ দ্য ডে তাদের তাদের ইন্টেনশন কি, যে তাকে ব্যবসা করতে হবে, তাকে টাকা কামাতে হবে। এখন সেই ব্যবসাটা তারা সৎভাবে করবে নাকি এরকম এদের মতো অসৎভাবে, মানে এখন আমি কাউকে আমি অসৎ বলছি না, মানে অসৎভাবে করবে, এটা দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু ব্যবসা যখন করতে হবে আপনাকে তো, যারা ক্ষমতায় যারা আছে ক্ষমতাসীনদের সাথে আপনাকে সবসময় একটা ক্লোজ কন্ট্যাক্ট আপনাকে রাখতে হবে, কারণ ব্যবসার অনেক বড় একটা ফিল্ড হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টস, তাই না? তারপরে হচ্ছে কি ধরেন আপনাকে আপনার টাকা পয়সার লোন, তারপর আপনার ট্যাক্স, এই সমস্ত অনেকগুলা তো ফ্যাক্টর আছে। কিন্তু শুধু ব্যবসা মানে তো ব্যবসা না, ব্যবসা মানে তো শুধু জিনিসপত্র বেচা কেনা না, এটার সাথে সাথে তো অনেক কিছু জড়িত। আপনাকে ধরেন ওই ল্যান্ড অ্যাকুইজিশন, আপনার জমি লাগবে, জমি লিজ নিবেন, অনেক, আপনাকে প্রত্যেকটা পদে পদেই তো আপনার সরকারের আনুকূল্য আপনার দরকার, তার তার সাপোর্ট আপনার দরকার। তো এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু সবার সাথেই সম্পর্ক বজায় রাখে। বাট এই ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা ইন্ডিয়াতে এখন এই যে আদানি বা আম্বানিরা তারা যেভাবে মোদিকে, আমি আজকেই সম্ভবত এই আম্বানির যে ছোট ছেলে যার এই যে বিয়ে নিয়ে খুব আমরা কয়েকদিন আগে হুলস্থুল দেখলাম, হ্যাঁ, তার একটা এরকম ইন্টারভিউ দেখছিলাম, সে মোটামুটি মোদির প্রশংসা করতে করতে গলে যাচ্ছে, যে হ্যাঁ উনি দেশের জন্য যা করছেন আমরা তো সেই তুলনায় কিছুই করছি না, এই সেই, হ্যাঁ, মানে গলে একদম গলে পড়ে যাচ্ছে। তো এই একই ধরেন একই দৃশ্য আমরা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পারি। আমাদের ধরেন এই যে এস আলম বা বসুন্ধরা গ্রুপ বা এই যে এফবিসিসিআই এর যে মিটিং গুলাতে, হ্যাঁ, যে বারবার দরকার অমুকের সরকার, এই জাতীয় ওনারা যে স্লোগান গুলা দেন, এই একই প্লেবুক কিন্তু আমরা এখানেও, মানে অলিগার্কদের প্লেবুক দুনিয়ার সবখানেই সেম। ওই জার্মানিতে যেটা যে ধ্রুবরাটি যেটা বলছিল, সেই আমলেও এই ধরেন বড় বড় এই যে বলতেছিল না ইগি ফারবেন, তারপরে এই যে হ্যাঁ, ওটার মধ্যে আসলে ওটা কভার করব। ইভেন ফ্যাশন দুনিয়াতেও যে কোকো শ্যানেল, যে এরা সবাই কিন্তু হিটলারের সাথে, এবং এটা কিন্তু একটা মানে এটা জানি না এটা সত্য মিথ্যা, আমি এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে আমার রেফারেন্সটা খেয়াল নাই, বাট এটা কিন্তু বলা হয় যে কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদেরকে, যে জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে তারা যে ওই যে স্ট্রাইপ যে একটা ড্রেস পরাইতো না, এটাও নাকি এরকম কোকো শ্যানেল বা এরকম কারো একজনের ডিজাইন করা। হ্যাঁ, তো ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ী কেন, আমেরিকার সাথে অনেক মানে ক্লোজ সম্পর্ক ছিল ইয়ের, আমেরিকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও। ইনকাম ইকুয়ালিটির কথা, এত খারাপ অবস্থা যে
ব্রিটিশ আমলেও এরকম লুটপাট কেউ করেনি আর কি। তো জাস্ট একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে লাগলো যে ব্রিটিশদের চেয়েও মানে এখনকার দিনের যে অলিগার্ক গুলা এগুলি আরো আহ, বেশি লুটপাট করতেছে। राहुल गांधी ने संकल्प लिया कि अगले 5 सालों में वो सभी 22 करोड़ गरीब लोगों को गरीबी से निकाल देंगे, तो इसमें क्या गलत किया। लेकिन पीएम मोदी इस बात पर भी तंज कसने लगे। उनके पास खुद कोई अपना विजन नहीं है। 80 करोड़ लोगों के हाथ में कटोरा पकड़ा दिया और अगले 5 सालों के लिए यही 5 किलो अनाज वाली स्कीम एक्सटेंड कर दी। ना रोजगार का कोई प्लान बताया है, ना महंगाई कंट्रोल कैसे होगी ये बताया, ना गरीबी कैसे हटेगी ये बताया। और जब राहुल गांधी ने सबके लिए रोजगार की बात करी तो प्रधानमंत्री मोदी उनका मजाक उड़ाने लग गए। कांग्रेस के शाहजादे ने अभी घोषणा की, आप भी सुन करके हंसोगे। सुनाऊं? जोरों से हंसना पड़ेगा आपको। और आपको ये भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं, क्या ये आपका पर्सनल আচ্ছা, এটা এটা এতই দুঃখজনক আর এত বাজে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে, যদিও ভারত, কিন্তু তারপরেও আমার কাছে খারাপ লাগতেছে যে মানে কি আর বলবো যে ওদের কাছে কোনো প্ল্যান নাই, কিছু করার মতো মানে অবস্থা নাই। জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে বেসিক ব্যাপারটা কি, তুমি যদি কাউকে বড় লোক করতে চাও বা কারো যে তুমি মানে একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি বা মিডল ক্লাসে পৌঁছাইতে চাও, ইউ হ্যাভ টু মেক জবস অর ইউ হ্যাভ টু মেক তার লাইফ, তার এডুকেশন, তার একটা কোয়ালিফিকেশন করতে হবে যাতে সে নিজেই করতে পারে। ইফ ইউ গিভ চ্যারিটি, ওই যে আমাদের যে ফেমাস একটা ছিল না যে হ্যাঁ ওই মহানবীর যে একটা মাছ ফেমাস সেইং যে হ্যাঁ ওই যে যদি মাছের লাইক কথাটা। ইউ টিচ আ পারসন টু হাউ টু ফিশ, ইউ ইউ মেক মানে ইউ টিচ হিম ফর ফর হিজ হোল লাইফ, বাট তুমি যদি তাকে টাকা দিয়ে দাও অথবা তুমি তাকে একটা কুড়াল কিনে দিলা, হি সেট ফর লাইফ, বাট তুমি যদি তাকে ওই টাকাটা দিয়ে দিতে চ্যারিটি হিসাবে, ভিক্ষা হিসাবে, দেন তো এটাই করতেছে। তো লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো যে কনস্ট্যান্ট গরিব রাখা, যত গরিব রাখতে পারবে দে 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 ক্যান রুল ওভার দেম। মানে যেই যেই বাকি যেই 20 কোটি বা হোয়াট এভার ক্লাসটা, যেই ক্লাসটা, এদের লক্ষ্য হলো যে এই এডুকেটেড যে শ্রেণীটাকে, এটাকে যাতে এক্সপ্লয়েট করতে পারে। এজন্য এজন্য এই যে এরকম স্কিম দিতেছে যে ওদেরকে 5 কিলো আনাজ দিতেছে, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো এইগুলি অবস্থার কিন্তু উন্নতি হইতেছে না। ভারতের যে পরিমাণ তাদের সম্পদ ব্যয়, এগুলি যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে তোমার তাদের অনেক উপরে ওঠার কথা। কিন্তু আম, তারা ওইটা নিয়েও ফান করতেছে যে ওকে ঠিক আছে সম্পদ ডিস্ট্রিবিউশন। তো সম্পদ ডিস্ট্রিবিউশনটা কি হবো? সম্পদ ডিস্ট্রিবিউশনটা কি বলতেছে ওরা? ভেরি ইম্পর্টেন্ট, বলতেছে যে সম্পদ ডিস্ট্রিবিউশন হলে সম্পদটা হিন্দুদের থেকে নিয়ে মুসলমানদের দিয়ে মুসলমানদের দিবে। দিয়ে দিয়েছে। মানে এটা এখন তুমি কারে বুঝাইবা? আর কে কারে বিশ্বাস করবে? ধরো যদি বলে যে ওকে ঠিক আছে, লেটস সে বিএনপি যদি বলতো, ও বিএনপি বলছে, ঠিক না? বাংলাদেশে তো এটাই, আরে বিএনপির কথা কে বিশ্বাস করে? ভারতে সেরকম কংগ্রেস বলছে কি মানে এটা এটা তো কোনোই নেই। মানে সত্য কি মিথ্যা বা কে বললো বা কি, এটা কি আসলেই কি এটার কোনো ভ্যালু আছে কিনা? মানে জিরো, জিরো ক্লু, জিরো, জিরো ফাকিং ক্লু। কোনো কোনো তাদের ধরনের মানে চিন্তা ভাবনা করার কোনো স্কোপও নাই। কে বলছে? আসলে বলছে কিন্তু ওই যে ইসে মনমোহন সিং, উনি একটা স্পেসিফিক কেসে বলতেছিল যে এরকম ঠিক আছে, যারা পিছায় পড়া, যারা যারা এ জাতি আছে বা পিছায় পড়া গোষ্ঠী, তাদেরকে মানে বেশি করে অগ্রাধিকার দিয়ে তারা যাতে মানে ক্যাচ আপ করতে পারে, এটা করতে হবে। এটার মধ্যে আহ, মুসলমানদের স্পেসিফিকলি মুসলমানদেরও বলছে, প্লাস আরো ওই যে কি বলে অচ্ছুত বা এই শ্রেণীগুলোর কথা বলছে। দলিত যারা সেইটারে আছে তোমার টানতে 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 এই পর্যায়ে আনছে। তো এদের প্রপাগান্ডা এত শক্তিশালী। আর মানে আসলে ভারতের দুর্ভাগ্য যে এরকম একটা জানোয়ার গোষ্ঠী তাদের ঘাড়ে চেপে বসছে। মির্জা ভাই এখানে আরেকটা অ্যাসপেক্ট আছে, এই যে ওরা তো ইনভেস্ট করে না, ওরা ওরা কিন্তু মানুষের লাইফে ইনভেস্ট করে না। ওরা ওরা রিসোর্স গুলি পয়সাওয়ালা লোককে দিয়ে দেয়, ফলে কি হয় যে ইন্ডিয়ার যে এডুকেটেড মিডল ক্লাস, রাইট, মনে করেন আমি একজন এডুকেটেড মানুষ, আমার ওয়াইফ আর আমি খুব ভালো জব করি এমএনসি তে বা বড় কোম্পানিতে, আই মেক এ লট অফ মানি। আমি কিন্তু যে ট্যাক্স দেই, ধরলাম আমি একজন ইন্ডিয়ান ব্যক্তি, আমি যে ট্যাক্সের টাকাটা দেই ওইটার বেনিফিট কিন্তু এই যে এডুকেটেড মিডল ক্লাস পায় না। কারণ কি? তারা পাবলিক এই স্কুলে কারণে তারা পড়াইতে পারে না। বাইরে চলে যায়, কারণ হ্যাঁ, তারা আমি একটা উদাহরণ দিয়ে বলি, তারা পাবলিক স্কুলে পড়াইতে পারে না,
তারা পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে যাইতে পারে না, তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াইতে হয়, তাদেরকে এক্সট্রা টাকা খরচ করে প্রাইভেট মেডিকেল ফ্যাসিলিটিতে যাইতে হয়। এই জন্য ওদের ভালো ব্রেন গুলিও কিন্তু ড্রেইন হয়ে যাচ্ছে। ওরা কিন্তু তারা কিন্তু এক ছোটখাটো দেশ না, তাদের 150 কোটি লোক, তারা যে এত বড় একটা হোল ডিক করতেছে এটাতে কিন্তু তারা বেরোতে পারবে না। এবং বাংলাদেশ চারদিক দিয়ে বাংলাদেশের এরা, বাংলাদেশও এদের সাথে সেম গর্তে গিয়ে পড়বে শেষ পর্যন্ত। না না, বাংলাদেশে তো একই অবস্থা। বাংলাদেশে অলিগার্ক গুলো কারা আমরা চিনতে, বাংলাদেশেরটা ডিফারেন্ট। এদের তো একদম ব্লাইন্ডলি ব্যাংক থেকে লুট করে দিতেছে। এখানেও একটু সফিস্টিকেটেড ভাবে করে, বাট তুমি যদি এদের উত্থান গুলা দেখো, যেভাবে এরা হয়েছে, যেভাবে যে কন্ট্রাক্ট গুলো এদের দেওয়া হয়েছে, মোটামুটি ব্লাইন্ড লুটপাটি বলা যায়। তো ইভেন আমেরিকাতেও যদি তুমি ইনকাম ইনইকুয়ালিটির কথা বলো, বার্নি স্যান্ডার্সের খুবই কথা খারাপ শোনো, অবস্থা, তোমার একই রকম অবস্থা। তো এইটা আসলে এই সমস্যাটা ইউনিভার্সাল। বাট ভারতের বেলায় একটু ডিফারেন্ট হলো যে ভারতে, ইভেন বাংলাদেশে এরকম খারাপ অবস্থা না। হাসিনা কিন্তু এরকম হেট মঙ্গার না। যাই হোক, হাসিনা ইজ ব্যাড ইন এনি আদার অ্যাসপেক্ট, বাট শি ডাজন্ট স্প্রেড হেট। মানে এরকম একটা মানে ইয়ের প্রতি সারাক্ষণ একটা মিথ্যা কথা, মিথ্যা মানে বাজেই করা, এগুলি তো করে না। তো এই লোকটা এই কারণে আরো ডেঞ্জারাস আমি বলবো আমেরিকা, বাংলাদেশ, এই সব দেশের তুলনায়। 2020 में गुजरात में नमस्ते ट्रंप इवेंट हुआ था, तो गरीबों को छुपाने के लिए एक 1600 फुट लंबी दीवार बनाई गई थी। जरा खुद सोचकर देखो, 1995 से लेकर 2020 25 साल से गुजरात में बीजेपी की सरकार थी, जिनमें से 3 बार तो खुद नरेंद्र मोदी ही चीफ मिनिस्टर थे। लेकिन इनसे गरीबी नहीं हटाई गई, उल्टा ये गरीबों को छुपाने लग गए। G20 समिट के समय दिल्ली में भी यही हुआ था। कुछ बस्तियों को हरे पर्दे के पीछे ढक दिया गया था, यानी कि इन गरीब लोगों की मूवमेंट को भी रिस्ट्रिक्ट कर दी। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই। আমি একটা বাসায় থাকতাম 10 বছর আগে। তো ওখানে ধরো 60টা মতো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, 60টা অ্যাপার্টমেন্ট। ওটার মধ্যে আমরা মনে হয় 3 জন বাংলাদেশি আর বাকি সব হলো গুজরাটি। প্রত্যেকটা ফ্ল্যাটে ওখানে গুজরাটি ছাড়া কেউ ঢুকতে পারতো না। তো আমি তাদের সাথে ভালো মতো মিশছি, বেশ কয়েক বছর ওখানে আমি ছিলাম। সো তখন তাদের সাথে কথা বলে আমি যেটা দেখছি যে তখন মোদি ইলেক্ট হয়নি। মোদি নাকি ওয়াইফাই, বাসের মধ্যে ওয়াইফাই দিয়ে যাচ্ছে পুরো গুজরাট, মানে চমকায় দিতেছে। তোমার গুজরাট মানে মানে একটা শাইনিং লাইট, শাইনিং এক্সাম্পল ভারতের মধ্যে। সো আমি তো আর আমি গুজরাট থাকি না। সো আই ট্রাস্টেড দেম। আমি ভাবছি যে হইতে পারে মোদি হয়তো এত খারাপ, কিন্তু হয়তো সে অ্যাডমিনিস্ট্রেশন ভালো করছে, বা গুজরাটিরা তো ব্যবসায়ী, তো মেবি এটা করছে। আজকে 10 বছর পরে, 12 বছর পরে এসে আমার রিয়েলাইজ ইটস অল প্রপাগান্ডা, এবং ইটস প্রপাগান্ডা অল অ্যালং। তুমি দেখো বলতেছে কি, 3 বছর সে চিফ মিনিস্টার ছিল, 25 বছর ধরে 3 টার্ম সে ছিল, বাট গরিবি মানে দূর করতে তার জিরো অবদান। তো কি করছে সে? হ্যাঁ, বাসে ওয়াইফাই লাগাইছে ঠিকই, তো সেটা দিয়ে তো এবার বুঝো যে বাসে ওয়াইফাই লাগানো মানে উন্নতির চরম সীমায় পৌঁছে দেয়। তো মানুষের মাথায় যদি এই আইডিয়া গুলো থাকে, বাংলাদেশেও তো তাই। আপনি না, এই ভিডিওটা করার মানে এটা না, একই প্রবলেম, তো একই প্রবলেম। আপনি ফ্লাইওভার বানাচ্ছেন, মেট্রো রেল বানাচ্ছেন, পদ্মা সেতু, মানে এগুলো কি সব মানে বড় বড় মেগা প্রজেক্ট বানাচ্ছেন, আর এদিকে ধরেন মানুষ খেতে পায় না, তাই না? इसी के तहत ये पूरी दुकानें यहाँ से ढक दी गई हैं। जो थोड़ा झुग्गी टाइप घर थे उनको भी ढक दिया गया है यहाँ पर। सोचिए कि ये कितना डीह्यूमनाइजिंग है। कोई आपसे कहे कि तुम अच्छे नहीं लग रहे हो, तुम तो एक दाग धब्बा हो। वो गोरे सेठ आ रहे हैं हमारे देश में घूमने, तुम्हें एक पर्दे के पीछे छुपा दिया जाएगा। कैसा लगेगा आपको ये सुनकर? उन गरीबों की सोचो, उन्हें कैसा लगा होगा। सीधा कहते हैं कि यहाँ से जाओ, उस गरीब को तो भगा सकते हो, उस अमीर को भगा के देखो ना। तो इन सब चीजों के चलते नरेंद्र मोदी की ये जो गरीब परिवार वाली ब्रांडिंग थी, अब ये लगभग खत्म हो चुकी है। लेकिन उनके कल्ट ऑफ पर्सनैलिटी का ये केवल एक हिस्सा है। दूसरा हिस्सा यहाँ पर आता है उनके परिवार को लेकर। व्हाट्सएप पर और गोदी मीडिया के जरिए आपको बार बार बताया जाता है कि नरेंद्र मोदी इतने महान हैं क्योंकि उन्होंने देश के लिए अपने परिवार को छोड़ दिया, अपनी पत्नी को छोड़ दिया। देखो, वैसे ये एक पर्सनल मामला है, किसी पति पत्नी की आपस में ना बने ये कोई बड़ी चीज नहीं है, बहुत से लोगों के साथ ऐसा होता है। लेकिन यही लोग खुद इस पर्सनल बात को बीच में लाते हैं, इसे अचीवमेंट के तौर पर दिखाने के लिए।
देश के लिए पत्नी को छोड़ दिया। कुछ सेंस है इस बात का? पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री जी ने तो अपनी पत्नी को नहीं छोड़ा, तो क्या वो देश के लिए काम नहीं कर पाए? महात्मा ज्योतिबा फूले की पत्नी सावित्रीबाई फूले के बारे में तो सब जानते हैं, क्या उन्होंने देश के लिए महान काम नहीं किया? आपने अगर रामलीला देखी है तो उसमें भी देखा होगा कि कैसे सीता जी ने भी भगवान राम का साथ दिया वनवास में, और राम ने उन्हें बचाने के लिए क्या क्या नहीं किया। तो व्हाट्सएप यूनिवर्सिटी की एक ऐसी घटिया नारी विरोधी मानसिकता है जहां आप औरत को एक अड़चन की तरह देखते हो, जहां आप पत्नी को छोड़ देने को एक अचीवमेंट की तरह दिखाते हो। और केवल पत्नी ही नहीं बल्कि नरेंद्र मोदी के परिवार को लेकर भी व्हाट्सएप माफिया यही बात फैलाता है। अरे औरों की तो छोड़ो, नरेंद्र मोदी खुद इस बात को बार बार दोहराते रहते हैं, कहते हैं कि उन्होंने अपने परिवार को देश के लिए छोड़ दिया। मेरे देशवासियों, मैंने घर, परिवार, सब कुछ देश के लिए छोड़ा है। মানে বলো কি বলবা তোমরা? Oh my God, cheap, সস্তা, কি বলবো ভাই, এ একদম সস্তা লোক। মাথায় গিলু থাকলে এইসব কেউ বিশ্বাস করে? কোন কোন একদম সস্তা প্রপাগান্ডা। দেখা যেতেছে মানে অ্যাটলিস্ট 50 কোটি মানুষ তো বিশ্বাস করছে। মানে এটা একটা মানে এই কিভাবে মানুষের চেঞ্জ করে দেওয়া যায়, এটা তো একটা বেসিক ব্যাপার না? এটা তো খাওয়া দাওয়ার মতো মানে এই খাওয়া দাওয়া বা বাসস্থানের মতো একটা বেসিক একটা যে যে মানুষের একটা ওয়াইফ থাকে, তাকে তোমার করে এটার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। পৃথিবীর সব জায়গায় তোমার সবার অলমোস্ট ম্যাক্সিমাম মানুষে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের তাদের ওয়াইফ আছে। এটা তো তাদের তাদের কোনো ক্ষমতাকে হিন্ডার করে না। It's a very, sorry, I'm interfering. It's a very important human quality that you are part of a family. If you're the head of the family, if you're taking care of your own family in every aspect of life, political, professional, social, every aspect of life, এটাকে একটা ভালো জিনিস হিসেবে দেখা হয়। You are a responsible person that who is taking care of their family, who's a loving father, loving husband, loving wife. This is extremely important. Sorry, Shafat bhai. আচ্ছা, এখানে একটা জিনিস, এটা কিন্তু আপনি যতগুলো আপনি ফ্যাসিজমের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব কমন একটা টেকনিক। কেন বলছি? হিটলারের ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনার মনে আছে কিনা, হিটলারের একজন রক্ষিতা ছিলেন এভা ব্রাউন, এবং এভা ব্রাউনকে বলা হতো মানে দ্য বেস্ট কেপ্ট সিক্রেট অফ নাৎসি জার্মানি। এভা ব্রাউন সম্পর্কে কেউ মানে ওদের হিটলারের পতনের আগে কেউ কখনো জানতে পারে নাই এভা ব্রাউনের অস্তিত্ব, যে হিটলারের যে একজন রক্ষিতা আছে এটা কেউ কখনো জানতে পারে নাই। কারণ তার যে কাল্ট, তার যে মানে পার্সোনালিটিটা বা তার যে ইমেজটা জার্মানদের সামনে, জার্মান জাতির সামনে দাঁড় করানো হয়েছিল যে ফিউরার, এবং মানে হি ইজ বিয়ন্ড এভরিথিং। উনি যে আমাদের মানুষের যে জাগতিক যে চাহিদাগুলা, হ্যাঁ, যে একজন সাধারণ মানুষ হিসেবে আমার আপনার বা আমাদের যে চাহিদাগুলা, উনি সবকিছুর ঊর্ধ্বে। উনি হ্যাঁ মানে উনার নারী সঙ্গের প্রয়োজন হয় না, মানে হি ইজ not to be had by any German woman. এইরকম ওনার একটা মানে তার একটা মানে হিটলারের এইরকম একটা কাল্ট পার্সোনালিটি একটা দাঁড় করানোর সব সময়, এবং এই জন্য এভা ব্রাউনকে বলা হয় নাৎসি জার্মানির দ্য বেস্ট কেপ্ট সিক্রেট। কখনো কেউ জানতে পারেন। এবং এভা ব্রাউনকে তো হিটলার মানে মারা যাওয়ার আগের দিন সন্ধ্যার সময় মনে হয় তাকে বিয়ে করেছিল, এবং বিয়ে করেই পরের দিন হচ্ছে গিয়ে তারা দে বোথ কমিটেড গার্লফ্রেন্ড ছিল তার। আচ্ছা, তো হ্যাঁ, না ওইটাই নরেন্দ্র মোদী প্যারালাল তার একটা মানে এরকম মানে এইটাই হচ্ছে গিয়ে কথা, যে মানে এটা ফ্যাসিজম গুলার ক্ষেত্রে না এই জাতীয় মানে পার্সোনাল খুব ট্রিভিয়াল ব্যাপারগুলোকেও খুব বড় করে দেখানো হয় সবসময়। হ্যাঁ, এটাকে খুব গ্লোরিফাই করে দেখানো হয় যে দেখো উনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে উনি চলে আসছেন, উনি ওগুলা সবকিছু। কিন্তু আপনি যদি ধরেন কি হয় আমাদের, আমি যদি নর্থ আমেরিকার কথা বলি বা যে কোনো ব্রিটেন বা সবখানেই মানে ডেমোক্রেসি গুলাতে যেটা হয় এখন অধিকাংশ জায়গাতে আপনি দেখবেন, আমেরিকাতে কিন্তু আপনি ইলেকশন গুলাতে আপনি যদি ফলো করেন যে প্রেসিডেন্ট যে যারা ইয়ে হচ্ছেন, যারা ক্যাম্পেইন যারা করছেন, তাদের ফ্যামিলি লাইফটাকে তারা হাইলাইট করে।
হ্যাঁ, লাভিং ফাদার, লাভিং হাজব্যান্ড। নাহলে তো তার ইমেজ সেল করতে পারবে না, কারণ এক্স্যাক্টলি। সে যদি তাহলে নিজের কিন্তু ফ্যামিলি ফ্যামিলি টেক লাইফ, কেয়ার করতে না পারে, ধরেন সে দেশ কি চালাবে? ট্রাম্প হচ্ছে গিয়ে হি ইজ এ মানে সিরিয়াল চিটার, যার এর আগের একাধিক স্ত্রীর সাথে তার অনৈতিক স্ত্রী থাকা সত্ত্বেও তার অনৈতিক সম্পর্কের অনেক অভিযোগ আছে, এবং মানে এগুলা প্রমাণ সহ। স্টিল তার ফ্যামিলি লাইফকে কিন্তু সবসময় তারা গ্লোরিফাই করবে। আপনি আপনি সব জায়গাতে, আপনি ব্রিটেনে দেখেন, যখন মার্গারেট থ্যাচার যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন, মানে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার একটা তার ইমেজটাই ছিল এরকম যে উনি প্রাইম মিনিস্টার এন্ড শি ইজ আ ওয়াইফ এন্ড শি ইজ আ মাদার, এবং সেই সময়কার অনেক মিডিয়া তার পোর্ট্রেল গুলো হতো এরকম যে উনি কাজ করছেন আর রান্না করছেন। উনি হ্যাঁ, ওনার ক্যাবিনেটের বাকি মেম্বাররা তার কিচেনে বসা বা তার ডাইনিং টেবিলে বসা, এবং উনি রান্না করছেন, রান্না করতে করতে, এবং এইটাই তাদের ইমেজটাকে তারা সবসময় দেখাতো। হ্যাঁ, যে তার ফ্যামিলি সাইডটা, যে তার তার যে মানে অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওয়াইফ, মানে অ্যাজ এ হিউম্যান বিইং, তার এই হিউম্যান কোয়ালিটিস গুলাকেও, মানে একটা নর্মাল, ধরেন ফাংশনাল ডেমোক্রেসিতে তো এটাই হওয়ার কথা। আপনি আপনার তো কাল্ট ফিগার বানানোর দরকার নাই। একটা ফাংশনাল ডেমোক্রেসিতে আপনি তাকে একজন সাধারণ মানুষ, তার পলিসি নিয়ে কথা বলেন, আপনি তার অ্যাচিভমেন্ট, তার এখন ভারতে তো ফাংশনাল ডেমোক্রেসি মানে তেমন একটা নাই এখন, যেটা এখন এটা এক্স্যাক্টলি এরা কালকে তার তার ইমেজ তৈরি করতেছে এটা। ইন্ডিয়াতে তো এটাই হচ্ছে, তারা আস্তে আস্তে ফাংশনাল ডেমোক্রেসি থেকে সরতে সরতে তারা এখন ফ্যাসিজমের দিকে তো তারা যাচ্ছে। চলে যেতেছে। কাল্ট ফিগার। হ্যাঁ, হ্যাঁ, ইলেক্টেড অটোক্রেসি বলা যেটা। पंजाब केसरी अखबार ने तो उनकी चरण वंदना करते हुए उनकी तुलना भगवान बुद्ध और महावीर जैन से कर डाली। लेकिन इन लोगों से मैं पूछना चाहता हूं, कभी भगवान बुद्ध ने अपना घर छोड़कर ऐसे बयान दिए क्या? सम्माननीय आदरणीय दीदी, आदरणीय दीदी, ओ दीदी, किसी औरत को कांग्रेस का विधवा कहा, 50 करोड़ की गर्लफ्रेंड कहकर अपमानित किया, समाज में नफरत का जहर बोया। सत्ता पाने के लिए भगवान बुद्ध ने ये सब नहीं किया था, वो तो खुद एक राजकुमार थे। वो तो सत्ता को মমতা ব্যানার্জির কইতেছে কংগ্রেসের বিধবা ভাই। महल को और सिंहासन को छोड़कर जंगल में गए थे, और उनके पीछे उनके माँ बाप, उनकी पत्नी यशोधरा और उनके बेटे राहुल तो राजमहल में सुविधाओं के साथ जी रहे थे। और जब बुद्ध की ज्ञान प्राप्ति हुई तो जानते हैं उन्होंने सबसे पहले क्या कहा था? oshonews.com पर ओशो के एक लेक्चर का ट्रांसक्रिप्ट दिया हुआ है। जब बुद्ध को ज्ञान प्राप्ति हुई तो पहली बात उन्होंने अपने शिष्यों से ये कही, मैं यशोधरा के पास जाना चाहता हूँ, उससे बात करना चाहता हूँ। ये सुनकर आनंद व्याकुल हो गए, बोले कि ये ठीक नहीं है, लोग क्या कहेंगे। बुद्ध ने कहा, मुझे उसका धन्यवाद करना है उसकी मदद के लिए, और जो मेरे साथ हुआ, जो मुझे मिला, इसका कुछ हिस्सा मुझे उसे देना है, ये उसका कर्ज है मुझ पर। और वो गए। यशोधरा ने उन्हें देखा, 12 साल का गुस्सा उनके अंदर था। वो बोली, मुझसे कहकर तो जाते, क्या मैं तुम्हें रोकती? इतना भी विश्वास नहीं था मुझ पर। बुद्ध ने माफी मांगी, ये कहा कि मैं नासमझ था, अब समझ आई तो वापस आया हूं। सुनो, कुछ अद्भुत हो गया है। मेरा पहला दायित्व तुम्हारे प्रति है, इसलिए वह अनुभव तुम्हारे साथ साझा करूंगा। यशोधरा की आंखों से आंसू झरने लगे। अब प्रधानमंत्री मोदी का इंस्टाग्राम अकाउंट देखिए जरा। प्रियंका चोपड़ा और निक जोनस की वेडिंग रिसेप्शन में गए, उन्हें बधाई दे रहे हैं। इस वीडियो को देखिए, विराट कोहली और अनुष्का शर्मा के वेडिंग रिसेप्शन पे जाकर उन्हें गुलाब दे रहे हैं। मलयालम एक्टर सुरेश गोपी की बेटी की शादी में गए। टाइम्स नाउ की एंकर नविका कुमार के बेटे की शादी में गए। मुकेश अंबानी ने हॉस्पिटल खोला तो वहां बधाई देने पहुंच गए। इस न्यूज आर्टिकल को भी देखिए, नरेंद्र मोदी ने गौतम अडानी के बेटे करण की ग्रैंड एंगेजमेंट सेरेमनी को भी अटेंड किया। तो बॉलीवुड सेलिब्रिटीज और अमीर सेठों की शादियों में जाने के लिए बहुत समय है इनके पास। हालांकि इसमें कुछ गलत नहीं है, इनकी मर्जी अगर ये जाना चाहें तो। लेकिन सवाल यहां पर ये, क्या केवल अपने भाइयों और परिवार को ही छोड़ना पड़ता है क्या देश के लिए? एबीसी के इस आर्टिकल को देखिए। अवनी दास रिपोर्ट करती हैं कि अक्टूबर 2023 में मोदी परिवार उनके भतीजे की शादी के लिए इकट्ठा हो रहा था, लेकिन एक इंसान वहां से गायब थे, नरेंद्र मोदी। आपने फोटोज और वीडियोस में जरूर देखा होगा कि प्रधानमंत्री मोदी अपनी माता जी से मिलने जाया करते थे, जो कि अच्छी बात है। लेकिन कभी आपने नोटिस किया कि केवल वहां 3 लोग होते थे इस मुलाकात में? प्रधानमंत्री मोदी, उनकी माता जी और कैमरामैन। कभी कभार मुलाकात में 2-3 और लोग होते थे, लेकिन वो हमेशा और कैमरामैन ही होते थे। এখানে একটা খুব ইন্টারেস্টিং, মোদির ক্যামেরাম্যান এত ইম্পর্টেন্ট, মানে হি ইজ লাইক পার্ট অফ দা প্রাইম মিনিস্টার মানে জব আর কি, কারণ সে প্রত্যেকটা মুহূর্ত তার সে কি করতেছে এটা তুলে ধরে, এবং তার ইমেজটা যে সেল করতেছে এটাই তার মানে মোদির একটা বিশাল বড় ক্রেডিট। তো প্রধান মানে এখানে একটা যোগ করলো, ভালোই লাগছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বলতেছে যে এই লোকের তার ফ্যামিলির জন্য মানে দেশের জন্য সে নাকি ছেড়ে দিছে, অথচ সে ঘষাঘষি করে কিন্তু শোল্ডার মানে ঘষে কিন্তু
সব এলিট বা দের সাথে, আবার বলে, আবার এসে তার একই ইমেজ সেল করতেছে যে আমি গরিবের বন্ধু, আমি এটা সেটা, ঠিক না? তো মানে কত বড় চিট এবং লায়ার। 3 साल पहले बीबीसी कॉरेस्पॉन्डेंट तेजस वैद्या ने प्रधानमंत्री मोदी के भाई प्रहलाद मोदी से बात करी और सुनिए उनका क्या कहना था। तेरे परिवार ने दूर रखवानी सूचना आपवामां आवे। इस बात को लेकर स्पष्ट निर्देश होता है कि परिवार के बाकी सदस्य दूर ही रहे। प्रधानमंत्री मोदी की भतीजी सोनल मोदी ने भी यही बताया कि उनको मना किया गया है। उनसे पूछा गया कि शपथ ग्रहण समारोह में बहुत से लोगों को निमंत्रित किया गया, लेकिन उन्हें क्यों नहीं बुलाया गया, तो सुनिए उन्होंने क्या कहा था। नरेंद्र मोदी जी ने प्रधानमंत्री का शपथ ली थी, तब देश में से कई लोग गए थे, तब आपको न्योता मिला था या आपको जाने की इच्छा हुई थी? इच्छा तो सबको होती है, पर अफसोस है कि हमें इनविटेशन नहीं दिया गया। G20 की थीम रखी गई थी वसुदेव कुटुंबकम, यानी पूरी दुनिया एक परिवार है, लेकिन खुद के परिवार को, खुद के भाई बहनों को अपने से दूर रखा जाता है इस तरीके से। आखिर क्या कारण है? भगवान राम तो अपने परिवार के साथ रहते थे। राम, लक्ष्मण, भरत, शत्रुघ्न, चारों भाइयों में कितना प्यार था। क्या इसका मतलब यह हुआ कि राम जनता के लिए काम नहीं कर पाए? उन्होंने तो राम राज्य स्थापित किया था, जहां कोई गरीब, बेरोजगार, दुखी नहीं था। मैं फिर से कहूंगा, ये प्रधानमंत्री मोदी का अपना पर्सनल मैटर है। अगर वो बॉलीवुड, अडानी, अंबानी जैसे दोस्तों के साथ ताल्लुक रखना चाहते हैं और अपने परिवार के साथ नहीं, उनकी मर्जी। मुझे प्रॉब्लम इस बात से नहीं है, प्रॉब्लम इस बात से है कि इसे अचीवमेंट की तरह क्यों दिखाया जाता है कि मैंने अपना परिवार छोड़ दिया, देखो मैं कितना महान हूं। ये कोई अचीवमेंट होती है कि? इसका साइड इफेक्ट ये हुआ है कि बहुत से हिंदू युवा ब्रेन वॉश हो गए हैं। होना ये चाहिए कि वो अच्छे से पढ़ लिख कर कुछ बने, काम धंधा करे, कुछ कमाए और अपने माँ बाप की सेवा करे, लेकिन नहीं, कुछ यूथ की क्या हालत हो गई है कि वो हाथों में तलवार लेकर मस्जिदों के सामने घूम रहे हैं। उन्हें भी अपने परिवार से, अपने माँ बाप से कोई मतलब नहीं। सेलिंग पॉइंट नंबर 1 था मैं गरीब परिवार से हूं। सेलिंग पॉइंट नंबर 2 था कि मैंने अपने परिवार को छोड़ दिया देश के लिए। और सेलिंग पॉइंट नंबर 3 अब आता है फकीरी। नरेंद्र मोदी अक्सर कहते हैं कि उन्होंने भिक्षा मांगकर गुजारा किया। कभी कहते हैं कि 35 साल के लिए, कभी कहते हैं 40 साल के लिए। करीब 40 साल मैंने भिक्षा मांग करके खाया है। मैं 35 साल तक भिक्षा मांग करके खाया था। আচ্ছা, 40 বছর যে একটা লোক মানে ভিক্ষা করে, মানে এরা কি মানে সে তো ওই 2002-তে এর আগেই সে ইসের মধ্যে ছিল, ক্ষমতায় ছিল। তো 40 বছর কি মানে 12 বছর মির্জা ভাই মানে এখন কি? কথা বলেন না, আর একটু ভিডিওটা দেখে নেন। ওই যে দেখাবে সে ভিক্ষা করা টাকা দিয়ে সারা পৃথিবী বেড়াচ্ছে। ভিডিওটা শেষ করি। ভিক্ষা করা টাকা দিয়ে 35 সারা साल পৃথিবী तक भिक्षा मांग करके खाया था। चलो इतनी तो बोलने में गलती हो सकती है, 35 साल हो, 40 साल हो, लोग अक्सर भूल जाते हैं। लेकिन सवाल ये कि वो एमएलए पहली बार बने 2002 में, तब उनकी उम्र होगी 52 ईयर्स। लेकिन उससे पहले 90s में ही पता नहीं कैसे उन्होंने फॉरेन टूर्स कर लिए। ये फोटोज देखो उनकी, आईफिल टावर के सामने पेरिस में, व्हाइट हाउस के सामने, अमेरिका में, हॉलीवुड के सामने, लंदन गए वो, मलेशिया गए। 40 साल भिक्षा मांगकर इतने पैसे कमाए जा सकते हैं कि फॉरेन के टूर्स कर ले 90s में। और साथ ही साथ इसी बीच में नरेंद्र मोदी ने আচ্ছা, তো বিজয় আমার ভাই, কাছে আমার কাছে তোমরা কি কেউ ওই সেক্রেট গেমস মুভিটা দেখছো, সিরিজটা? দেখছি হ্যাঁ দেখছি। ওখানে একটা বানায় না, একটা ওই যে অশ্বত্থামা না কি জানি, ওই যে ওরে হ্যাঁ, মানে প্রপ আপ করে যে এরকম ও পুরো দুনিয়া ধ্বংস করে দিব। কোন আমার মুভিটা কাছে বেশি? মনে হয় যে মোদিরও তো এই টিভি শো সেক্রেট গেমস দেখতে পারো, মানে খুব সেক্রেট গেমস ইন্টারেস্টিং, টিভি শো খুবই দারুণ টিভি শো খুব নেটফ্লিক্সে। পলিটিক্যাল এবং মানে এরকম উইয়ার্ড জিনিস কম দেখছো তোমার লাইফে, মানে খুব খুব ইন্টারেস্টিং। এনিওয়ে, ওই তো আমার মনে হয় যে ওরে যখন এগুলি নিছে না, ওরে 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 কোনো একটা মানে ইভেল গ্রুপ ওরে প্রপ আপ করছে এরকম। বাট কি অদ্ভুত, সে 90s-এ সে মানে ফরেন ট্যুর করতেছে, মানে লক্ষ লক্ষ রুপি। আর আরেকটা কথা, আরেকটা কথা, ইন্ডিয়ার অবস্থা কি যে বাংলাদেশের চেয়ে খারাপ ছিল, এটা তো তোমরা জানো। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ অবশ্যই। কিন্তু, বাংলাদেশ পাকিস্তান এগুলা কিন্তু মোটামুটি ওপেন ছিল ফরেনদের কাছে। আমার বাবা বলছে, তাই সে যখন ইন্ডিয়া যেত তার গায়ের জামা দেখা মানুষজন তাকায় থাকতো, কারণ হলো, আর তাদের তো গাড়ি ছিল ওই মান্দাতা আমলে, কারণ ওরা ওই বিশ্বাস করতো না, যে ওই লাক্সারিতে বিশ্বাস করতো না আর কি। ওই পুঁজি এই সিস্টেম ছিল তো, মানে 90s-এর পর তো ওদের ইকোনমি ওপেন হলো। এর আগ পর্যন্ত ছিল ওই যে সমাজতান্ত্রিক, তো সমাজতান্ত্রিক হ্যাঁ দেশে কিন্তু ক্লোজ এই ধরনের ইকোনমি ছিল। লাক্সারি টাক্সারি মানে করে না, বুঝছো? তো ও কিভাবে 50s-এ স্যুটের কাপড় পরে, আর এই যে তোমার, এটা তো মানে সোজা কথা না কিন্তু। আর সে 90s-এ কেমনে তোমার মানে ট্যুর করে, দেয়ার ইজ এবং লাইক ভেরি ভেরি মির্জা ফিশি। ভাই এবং ট্যুর তো দেখেন, প্যারিস
ক্যালিফোর্নিয়া, লন্ডন, মানে আটলান্টিকের দুই পারে সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাগুলিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করা যায় আর কি হাস্যকর এগুলি। এই হোয়াটসঅ্যাপে পাকি ইয়েরা দেখে না, ভারতীয়রা দেখে না। बीए और एमए की 2 डिग्रीज भी कर ली अलेजिडली। ये कैसे हो गया आप ही बताओ दोस्त। कल 1990 में डायकाम मॉडल 1 रिलीज हुआ था, जो कि यूएस में लॉन्च होने वाला दुनिया का पहला कमर्शियली अवेलेबल डिजिटल कैमरा था। लेकिन प्रधानमंत्री मोदी अपने इंटरव्यू में बताते हैं कि उन्होंने पहली बार डिजिटल कैमरा 1987 या 1988 में यूज किया था। मैंने पहली बार डिजिटल कैमरा का उपयोग किया था 87-88 में शायद। मतलब भिक्षा मांगकर यहाँ पर फॉरेन टूर भी कर लिए और डिजिटल कैमरा भी खरीद लिया डिजिटल कैमरा के रिलीज होने से पहले। वाह क्या फकीरी है। अपनी कलम को गिरवी रख चुका एक गीतकार कहता है कि फकीरी है आपके स्वभाव, एक फकीरी है आपके स्वभाव में। कभी नरेंद्र मोदी खुद ही कहते हैं कि हम तो फकीर आदमी हैं, झोला उठाकर चल पड़ेंगे। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो, अपनी बूढ़ी माँ को नोटबंदी के लिए लाइन में खड़ा कर दिया और खुद घूमते हैं 12 करोड़ की मर्सिडीज में। एक तरफ तो शास्त्री जी जैसे प्रधानमंत्री देखे हैं देश ने, बताया जाता है कि उनके पास सिर्फ 2 धोती और 2 कुर्ते हुआ करते थे। कुर्ता फटकर इस्तेमाल करने लायक ना रहे तो उसे भी रुमाल बना लेते थे लाल बहादुर शास्त्री जी। लेकिन प्रधानमंत्री मोदी की यूएस विजिट की इन फोटोज को देखिए, एक दिन में 4 बार कपड़े बदलते हैं। द प्रिंट में लिखेगा इस आर्टिकल को देख। একদিনে 4 মানে মহিলারাও কিন্তু এগুলি করে না, বুঝো অবস্থা। না এখানে এখানে মির্জা ভাই, এটা এটা আমি আমি পার্সোনালি নিলাম। আমি আর্মিতে থাকতে আমাদের দিনে আমাদেরও 5-6 বার বদলাইতে হইতো ভাই। না সকালের না দিকে ঠিক আছে, বাট ও তোমার তো এটা মানে ফকিরি তোমার এই শো করো নাই, অ্যাচিভমেন্ট শো করো নাই না, আমাদের এটা তো পুরা 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 উল্টা, মানে সে বলতেছে আমাদের একটা ছিল কি, করতেছে একটা। সকালে ধরেন পিটিতে একটা ইউনিফর্ম একটা ড্রেস ছিল, ওটা ঘেমে গেল। হ্যাঁ হ্যাঁ। তারপরে নর্মাল ট্রেনিং আমার জন্য আরেকটা, বিকালে গেমস এর জন্য আরেকটা। না তো ওটা দেখা তো গেল হ্যাঁ, ওটা ওটা তো ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা 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 অ্যাবসার্ড, এরকম ছেলেদের দেখিনি আমি। আর তোমাদের ওটা তো মানে জাস্ট ওটা তো করতে হবে, কারণ ওটা মানে সারাক্ষণ ঘামতেছে ইয়ের মধ্যে। যেটাকে বললাম। देखिए उत्तराखंड और हिमाचल जाते हुए प्रधानमंत्री मोदी ने 8 घंटे में 4 बार कपड़े बदले। इस टाइम्स ऑफ इंडिया के आर्टिकल को देखिए, प्रधानमंत्री मोदी गंगा आरती करने गए तब भी कपड़े बदलते जा रहे हैं। हुबली टाइम्स वालों ने तो इनकी फैंसी ड्रेस का एक पूरा कोलाज बना दिया। इंडिया टुडे ने भी इनकी 22 हेड गियर्स की कलेक्शन दिखाई है इस आर्टिकल में, और इस इंडियन एक्सप्रेस के कोलाज को भी देखिए। अगर ये फकीरी वाली बात भी नहीं बैठती लोगों में, तो इस सब के बाद अगला हथियार आता है कि इनको भगवान का अवतार ही बना दो। ये एक बार नहीं, 2 बार नहीं, बल्कि कितनी बार कितने नेताओं ने बार बार प्रधानमंत्री मोदी को भगवान से कंपेयर किया है। और मोदी जी भारत में भगवान का वरदान बन के आए हैं। भगवान नहीं, मनुष्य के रूप में नरेंद्र मोदी जी के रूप में अवतार लिया। हमारे माननीय प्रधानमंत्री जो खुद भगवान स्वरूप है, मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है। मोदी जी है ना साक्षात भगवान महाकाल जी का अवतार है। मोदी राम और अमित शाह कृष्ण। अरे कुछ लोग तो मंदिर भी बनाने लग गए। पुणे में एक बीजेपी वर्कर ने नरेंद्र मोदी के लिए मंदिर बना दिया, गुजरात में इनका एक मंदिर बना, तमिलनाडु में इनके लिए एक मंदिर बना। क्या मजाक चल रहा है ये इकलौते नेता नहीं है जिन्हें भगवान से कंपेयर किया जाता है। एक समय पर एडोल्फ हिटलर को भी গড বানায় ফেলা যায় একটা মানুষরে, জীবিত মানুষ তাও। মির্জা ভাই, আমাদের সামনে তো এসব এক্সাম্পল আছে। শেখ হাসিনার নামের আগে হজরত বলতেই হবে। তারপর এই যে ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে তো একটা গ্রুপ সব সময় বলে, স্পেশালি ডেইলি শোতে তারা যখন যায় ওদের সাথে কথা বলতে, দেখবেন অনেক অনেক লোকজন আছে যে মাগা র্যালিতে আসে, মেক আমেরিকা গ্রেট এগেন, তারাও তো বলে যে ইয়ে গড ইয়ে পাঠাইছে, ডোনাল্ড ট্রাম্পকে পাঠাইছে। जीसस से कंपेयर किया जाता था। राजनीति में हिटलर की एंट्री की तुलना की जाती थी जीसस के रिजरेक्शन से। लेकिन उस समय यह सवाल उठा कि ये बात जमेगी कैसे। जीसस तो शांति की मूर्त थे, सूली पर भी चढ़ाया गया उन्हें, तब भी उनके दिल में कोई नफरत नहीं थी। बोले कि हे भगवान उन्हें माफ करना। जबकि हिटलर तो नफरत का सौदागर था, तो कैसे जीसस का इस्तेमाल किया जाए नफरत फैलाने के लिए और हिटलर को उससे भी कंपेयर किया जाए। इसके लिए हिटलर और नाजी लोगों ने बाइबल को ही बदल डाला। मजाक नहीं कर रहा, ओल्ड टेस्टामेंट जो थी बाइबल মানে ধর্মই মানে ওর সাথে মিল করার জন্য এবার ধর্মই বদলাই দিছে, মানে এবার বুঝো মানে ওদের কি অবস্থা। মানে আসলে বাস্তব, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন বলে একটা কথা আছে, এটা বাস্তব সত্য।
कि उसे ही हटा दिया गया उनके समय में। जीसस को इस तरीके से चित्रित किया गया कि वो ऐसा लगे कि वो यहूदियों के खिलाफ लड़ने वाले एक फाइटर हो। सिमिलरली बीजेपी के लोग बार बार नरेंद्र मोदी को भगवान का अवतार करके पुकारते हैं, लेकिन यहां भी दिक्कत वही आ जाती है कि नरेंद्र मोदी तो नफरत फैलाते हैं, लेकिन श्री राम की सूरत में दिखती है विनम्रता, सौम्यता, करुणा। राजा रवि वर्मा की इस आइकॉनिक पेंटिंग को देखिए, राम दरबार, जो कि हमारे देश के करोड़ों घरों में लगी हुई है। इस प्रॉब्लम का समाधान ढूंढने के लिए इनके लोगों ने राम की सूरत बदलनी शुरू कर दी। पिछले कुछ सालों में आपने देखा होगा ये एंग्री हनुमान और एंग्री राम की आइकॉनोग्राफी गाड़ियों के पीछे इसे लगाया जाता है, ये दर्शाने के लिए कि ये है असली में भगवान राम। चरित्र ही बदल दो भगवान का। रामायण में मुसलमानों का कोई जिक्र नहीं है, लेकिन इन लोगों ने रामायण को भी तोड़ मरोड़ दिया अपने नफरत खोर एजेंडा के लिए। 2016 में एक बीजेपी एमपी ने कहा कि मुसलमान तो रावण के डिसेंडेंट्स हैं। व्हाट्सएप माफिया वालों ने हमारे हिंदू स्क्रिप्चर्स में রাবণ আরব থেকে যত যাইবা অত তোমার স্প্রেন, যত অত তোমার আমার এই এই ভিডিও গুলা ওই এই যে মোল্লা জানো মানে এগুলিরে দেখাইতে ইচ্ছা করে যে রুমি ভাইয়ের এর মধ্যে কমেন্ট করে না এগুলিরে, মানে এটা তো একই রকম প্রতিচ্ছবি তো যে এইরকম পাগল ছাগল গুলার। एक झूठा कोट इंसर्ट कर दिया, धर्म हिंसा तथैव च। जो चीज किसी वेद पुराण में नहीं थी, किसी रामायण महाभारत में नहीं थी, इन्होंने जबरदस्ती अपना नफरत खोर एजेंडा बीच में घुसा दिया उसके। धर्म हिंसा तथैव च, आपको जान करके आनंद होगा कि ये किसी भी ग्रंथ में कहीं पर भी नहीं लिखा हुआ है, और इससे आपके रोंगटे भी खड़े हो जाने चाहिए कि ये कौन सी सेंट्रलाइज्ड कॉन्स्पिरेसी यूनिट है जो इतनी बड़ी बड़ी साजिशें करती है कि जो बात धर्म ग्रंथ में लिखी भी नहीं हुई है उसको संस्कृत में लिख करके उसको चारों तरफ व्हाट्सएप से और दूसरे जरियों से फैला देती। চিন্তা করো মানে এদের কত ক্ষমতা, কত এবং এরা নাকি ধর্মের রক্ষক। মানে আমার মানে চিন্তা হয় যে ধর্মের রক্ষকরা যদি এই কাজ করে, যে সবচেয়ে বড় ভক্ষক আর কি, যারা মানে আসলে অন্য মানুষকে হেট করার জন্য, অন্য মানুষের সম্পত্তি লুট করার জন্য বা তাদের মারার জন্য ধর্মকে ইউজ করতেছে, এরা কত ভালো মানুষ এটা তো পরিষ্কারই বোঝা যায়। মানে ওরা কিন্তু ওরা পুরা ওই বাইবেল বদলায় দেওয়ার মতো না হইলেও দে স্টার্টেড দ্য প্রসেস, ঠিক না? মানে এখনো বেবি স্টেপস দিতেছে ওরা। ওই অ্যাংরি হনুমান, তারপর যে সংস্কৃত তোমারই দিয়া কি মানে খুব ইন্টারেস্টিং। আপনি ইদানিং খেয়াল করেছেন কিনা, এখনকার কিন্তু রাবণের যে ভিজুয়াল যে পোর্ট্রেয়াল গুলা হয় ইন্ডিয়ান অনেকগুলা, আপনি যদি তাদের অ্যানিমেশন বা মুভি গুলাতে দেখেন, এখন কিন্তু রাবণের দাড়ি, এখন কিন্তু রাবণ কিন্তু দাড়িওয়ালা রাবণ, ঠিক আছে? আগেরকার দিনে ট্র্যাডিশনাল ওই মোচালা রাবণ কিন্তু এখন আর নাই। এখনকার রাবণ কিন্তু দাড়িওয়ালা রাবণ, ঠিক আছে? আস্তে আস্তে রাবণের চেহারাও এখন কিন্তু আমাদের, আমি খেয়াল করি নাই, আমি এই মাত্র বুঝলাম যে রিসেন্টলি কোন যদি দেখে থাকেন দেখবেন যে রাবণ কিন্তু এখন আগের মতো এরকম ওই যে বড় দশাশই মোচালা রাবণ আর নাই। এখন হচ্ছে দাড়িওয়ালা রাবণ, যার দাড়িটা হচ্ছে অনেকটা দাড়ির মতো। যেমন এই যে ইয়েরে কাস্ট করা হয়েছিল কয়দিন আগে একটা মুভিতে, সাইফ আলী খানরে কাস্ট করা হয়েছিল, ইচ্ছা করে সাইফ আলী খানরে কাস্ট করা হয়েছিল। কিন্তু রাবণ তো তোমার ওই যে ওরা তো পূজা করে, শ্রীলঙ্কাতে পূজা করে, মানে শ্রীলঙ্কা তো মুসলমান না পুরাটা, কিন্তু শ্রীলঙ্কাকে হিন্দু হিসাবে এত হেট করে, মানে চিন্তা করা যায়? মানে একটা দেশের একটা এই জনগোষ্ঠীকে যে এরকম ভাবে, এটা কি, এটা তো মানে আমার কোনো মানে রাবণের কিন্তু বাই দ্য ওয়ে, এটা কিন্তু জানো কিনা তোমরা, রাবণের কিন্তু আলাদা হিস্ট্রি আছে। মানে তার তরফ থেকে সে কেন সীতাকে অপহরণ করছে তার পুরাই ছিল আর কি। মাইকেল মধুসূদন দত্তের ওরা মেঘনাদ বধ কাব্যই তো হচ্ছে কি এটা নিয়ে, এবং উনি মেঘনাদ বধ কাব্যতে তো উনি উল্টা, উনি তো ওখানে মানে মেঘনাদ মানে ইয়েদেরকে, রাবণকেই বরং সেখানে উনি ইয়ে করেছেন, উনি তো উল্টা পোর্ট্রেয়াল করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটাই যে একটা মানে মোদ্দা কথা হলো যে কিভাবে ঘৃণাটা ছড়াইতেছে, এবং ওইটার পরিষ্কার একটা চিত্র আমরা এখন আমাদের চোখের সামনে আসছে। এবং আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উই আর দ্য ভিকটিম অফ দিট, মানে আমরা হলো সবচেয়ে প্রাইম এবং সবচেয়ে সাইলেন্ট ভিকটিম। কারণ হলো আমাদের কথা তো আর কেউই শোনে না, আমাদের আছে কোনো ভয়েস, না আছে আমাদের কোনো বিরোধী দল, না আছে আমাদের কোনো কিছু যারা এগুলি মানে বানাবে বা বুঝবে। বাট উই আর দ্য ফার্স্ট, আমরা ফার্স্ট শহীদ এটার। এই জন্যই ধরেন ইন্ডিয়াতে সামনে ইলেকশন দেখেই এখন বাংলাদেশে লাগানো হবে এগুলা, কিছু কমিউনাল কিছু ইনসিডেন্ট ইচ্ছা করে বানানো হবে,
জাস্ট টু সেল দিস পয়েন্ট। না ওদের ইলেকশন চলতেছে এখন আর তো টাইম নেই, বাট যাই হোক মানে করছে। এবং এটাই তো সবসময় এত বছর ধরে এটাই তো হয়ে আসছে। হ্যাঁ এটাই যে এই মানে মুসলমানরা বাংলাদেশ থেকে, বাট এই ব্যাপারটাতে আগে এগুলি আমরা যখন বলতাম তখন এটা কনস্পিরেসি বলতো, বাট এখন এটা কিন্তু ওয়াইডলি এক্সপেক্টেড মানে অ্যাকসেপ্টেড যে এই জিনিসটা করা হয়। মির্জা ভাই আরেকটা জিনিসও হয়েছে, যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষও অনেক সচেতন হয়েছে এই ব্যাপারে। দেখেন এই যে দুইটা ছেলে যে মেরে ফেললো, রাইট, অন্য কোনো সময় হইলে, আজকে থেকে 10 বছর আগে হইলে গ্রাম টাম জ্বালাই দিত মানুষ, 2-4টা গ্রাম জ্বালাই দিত, কিন্তু মানুষ এখন এগুলি বুঝে, একেবারে গ্রামের সাধারণ মানুষও বুঝে যে তাদেরকে রেস্ট্রেন করতে হবে, তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, এই সুযোগ করে দেওয়া যাবে না। এবং আসলেই কিন্তু মানুষ কিন্তু সুযোগ করে দেয় নাই, মানুষ কিন্তু চাইলে আগুন লাগাই ফেলতে পারতো, মানুষ কিন্তু বুঝছে ভালো মতো, মানুষ একটু বোঝা শুরু করছে আস্তে আস্তে। That's very good sign. By the way, একটা কথা বলি, এই ধ্রুব রাত্রি নিয়েও তোমার কিছু মুসলমানেরা মানে আমি দেখছি আমার ফেসবুকের মধ্যে আছে, আমি এত খারাপ লাগে। দিস গাই ইজ লাইক মানে আমাদের সবচেয়ে বড় মিত্র আসলে বলা যায়, লাইক দ্য থিং হি ইজ ডুইং এটা আমাদের সবচেয়ে বেনিফিট করে, অথচ তারে ওরে নিয়ে কি যেন একটা কুত্তার মতো একটা মিম বানাইছে। ভাই এগুলা এই ধরনের কিছু মানুষ আজীবন থাকবে। ওই যারা ফিলিস্তিনে যারা যুদ্ধ করতেছে এদেরকে নিয়েও ইয়ে করার মতো চুলকানি, হ্যাঁ ওই যে একটা মেয়ে দেখলাম যে মানহাজ ঠিক নাই, ওরা হচ্ছে গিয়ে ইরান শিয়াদের সাথে তাদের মিত্রতা, হেজবুল্লাহ হচ্ছে গিয়ে শিয়া ওদের সাথে মিত্রতা, হ্যাঁ ইয়েমেনের হুতিরা হচ্ছে গিয়ে শিয়া ওদের সাথে মিত্রতা, এই ধরনের কথাবার্তা বলে চুলকানি দেওয়ার মতো অনেক লোকজন আছে। না ওই যে একটা মেয়ে যে তোমার স্কার্ট পরে নামাজ কপি করতেছিল, এটা নিয়ে হাসাহাসি, মানে কি একটা ট্রল করে ফেলছে, অথচ একটা ইনোসেন্ট একটা such a beautiful picture। ছবিটা দেখে এত ভালো লাগছে যে মানুষের মন কত নরম হইতে পারে, রাইট, মানুষ কতটা কম্প্যাশনেট হইতে পারে, ঠিক না? এই সারা পৃথিবী এরকম হইলে তো ইউটোপিয়া হয়ে যেত সারা দুনিয়া। এই ছবিটা দেখে দেখলাম মানুষজন কুকুরের মতো আচরণ করলো। আমি তো অত্যন্ত বিশ্রী ভাষায় মানুষের রেপ্রিমেন্ট করছি যারা এটা নিয়ে কথাবার্তা বলছে, অত্যন্ত জঘন্য ভাষায়, যাতে মনে থাকে যেভাবে বলা হয়েছে তার কথা। इस तरीके का हमारे धर्म के साथ खिलवाड़ करना लोगों को अच्छा नहीं लग रहा है, इसलिए ये कार्ड भी अब फेल होता जा रहा है। तो इन बीजेपी वालों ने क्या सोचा कि अवतार से एक लेवल नीचे इन्हें सर्वगुण संपन्न शक्तिमान दिखाया जाए। वाह क्या सीन है, वाह क्या सीन है। लेकिन किसी को यहाँ शक्तिमान बनाने का सबसे आसान तरीका है कि दूसरी साइड वाले की इमेज नीचे गिराओ। इसलिए इनके आईटी सेल ने राहुल गांधी को पप्पू बना दिया। व्हाट्सएप पर इनकी आधी अधूरी क्लिप्स तोड़ मरोड़ के दिखाई जाने लगी कि जैसे राहुल गांधी में तो कोई समझ ही नहीं है, वो तो बिल्कुल बेवकूफ इंसान है। लेकिन सच्चाई यह है कि पिछले 10 साल में पीएम मोदी ने एक भी प्रेस कॉन्फ्रेंस नहीं करी, कोई अनस्क्रिप्टेड इंटरव्यू नहीं किया, जबकि राहुल गांधी ने दिल्ली यूनिवर्सिटी से लेकर हार्वर्ड यूनिवर्सिटी तक लेक्चर दिए हैं, लोगों से ढेर सारी हर साल 2 साल अनस्क्रिप्टेड इंटरैक्शंस की हैं। ये बात सही है कि उनकी कुछ फनी क्लिप्स जरूर है जहां उनके मुंह से कुछ उलट पुलट निकल गया। दिस मॉर्निंग आई गॉट अप एट नाइट। लेकिन ऐसी क्लिप्स तो नरेंद्र मोदी की भी बहुत है। तीसरा कहा था विमेन डेवलपमेंट की मैंने बात कही थी, मैं कब हो गया ये? नरेंद्र मोदी वही हैं जो नाले से निकलने वाली गैस से चाय बनाने की बात करते हैं, कहते हैं कि पसीने से मुंह पोंछ लेता था तो ग्लो आ जाती थी। कभी ये क्लाइमेट चेंज को डिनाई करते हैं कि गर्मी नहीं बढ़ रही बल्कि हमारी गर्मी सहने की शक्ति कम हो रही है। कभी ये बादलों से रेडार का सिग्नल रोकने की बात करते हैं। এটা তো সাফায়াত ভালো জানেন, ঠিক না? মানে মেঘের উপর উড়ে যাবো যাতে रेडार धराना। क्लाउड है, बारिश हो रही है, तो एक बेनिफिट है कि हम राडार से बच सकते हैं। एक तो जानते नहीं है, ऊपर से अहंकार इतना कि अपने अज्ञान का भी एहसास नहीं। एक दफा मोदी दूसरे देश में गए थे, वहां भारत का राष्ट्रीय गान चल रहा था और ये बीच में ही चलने लगे। ऐसी गलती किसी से भी हो सकती है, लेकिन बात मैं यहां पर ये बताना चाह रहा हूं कि प्रधानमंत्री मोदी की भी फनी क्लिप्स बहुत सारी हैं। दूसरों को पप्पू बोलने से पहले अपनी क्लिप्स पर नजर डाल लो। पप्पू को हारने का डर लग रहा है, पप्पू को नहीं बनाएंगे। और अभी तो एक बहुत बेहतरीन मौका मिला है, हमारे फॉर्मर सुप्रीम कोर्ट के जजेस ने राहुल गांधी और नरेंद्र मोदी दोनों को एक 1-on-1 डिबेट के लिए इनवाइट किया है। राहुल गांधी तो इस इनविटेशन को ऑलरेडी एक्सेप्ट कर चुके हैं, लेकिन नरेंद्र मोदी अभी भी चुप है। अगर ऐसा होता है तो जनता के लिए भी एक बड़ा सीधा मौका होगा देखने का कि नरेंद्र मोदी और राहुल गांधी में से कौन ज्यादा समझदार है, कौन ज्यादा इंटेलिजेंट है और कौन ज्यादा केपेबल लीडर है देश के लिए। लेकिन नरेंद्र मोदी अगर इस डिबेट से भागते हैं और जवाब ही नहीं देते
तो समझ जाना कौन यहाँ पर बेहतर है। इस कल्ट ऑफ पर्सनैलिटी में प्रधानमंत्री मोदी का सबसे बड़ा कार्ड है सब जगह फोटो चिपकाओ। बचपन में मैं सोचता था कि ये कोका कोला जैसी ड्रिंक्स की एड्स क्यों आती हैं टीवी पर, हर कोई तो जानता है कि कोका कोला क्या है। बाद में আর নাম মনে হয় বাংলাদেশে কার ছবি সব জায়গায় দেখা যায়, হ্যাঁ, নোটের মধ্যে, ইসের মধ্যে, বিলবোর্ডে, সব জায়গায় তোমার, ইভেন সরকারি সরকারি ইসের মধ্যে তো যে একটা মানে ছিল, মাদার সান এন্ড হোলি গোস্ট। मुझे समझ आया कि आउट ऑफ साइट इज आउट ऑफ माइंड, यानी नजर से बाहर तो दिमाग से बाहर। और इसकी उल्टी एक टैक्टिक है, जितना नजर में रहोगे उतना लोगों के दिमाग में घुसोगे। अखबार पर नरेंद्र मोदी, रेडियो पर नरेंद्र मोदी, टीवी चैनलों पर नरेंद्र मोदी, फेसबुक पर नरेंद्र मोदी, पेट्रोल पंप की होर्डिंग्स पर नरेंद्र मोदी, सड़क पर पोस्टर छपे हैं, गूगल एड्स पे करोड़ों खर्च करके अपना चेहरा दिखा रखा है, हर एक सरकारी स्कीम के इश्तिहार पे। अरे ये सब तो छोड़ो, कोविड वैक्सीन के सर्टिफिकेट पे भी नरेंद्र मोदी। सेल्फी पॉइंट्स तक बना डाले इन्होंने जगह जगह। 2022 की इस रिपोर्ट को देखिए, आईएनबी मिनिस्ट्री ने बताया कि सरकार ने 8 सालों में 6,400 करोड़ से ज्यादा रुपए खर्च किया एडवर्टीजमेंट्स पर। हर रोज का 71 लाख रुपए तो अखबारों में ऐड देने में लगा दिया। और ये सब तो सरकारी पैसे से चलने वाली एड्स थी। इसके अलावा जो पार्टी फंड से चलने वाली एड है वो अलग, और गोदी मीडिया के एंकर जो दिन रात चाटुकारिता करते हैं वो अलग। हर जगह नरेंद्र मोदी। एक गायक थे जिम मॉरिसन, उन्होंने कहा था कि जो मीडिया को कंट्रोल करता है वो दिमाग को कंट्रोल करता है। लेकिन एक और सिंगर थे बॉब मार्ले, उन्होंने कहा था कि हर वक्त हर किसी को बेवकूफ नहीं बनाया जा सकता। और अब यही हो रहा है कि हर तरफ मोदी का चेहरा देखकर लोग उकता गए हैं। और ये जो वॉर रुकवाने वाली कहानियां हैं, इन पर पूछा जा रहा है कि इतनी ही वॉर रुकवाने वाले हो तो मणिपुर की हिंसा क्यों नहीं रुकवा देते। इलेक्ट्रॉन बॉन्ड का पैसा है, कहीं तो यूज होगा। किसी एक्टर को उठा के बेटी बना देंगे, पापा ने वॉर रुकवा दी, पापा मणिपुर के दंगे क्यों नहीं रुकवाते। लोग पूछ रहे हैं कि भारत में सब चंगासी है तो 2022 में सब रिकॉर्ड तोड़ते हुए 2.25 लाख लोगों ने भारतीय नागरिकता क्यों छोड़ दी। इस मोदी मैजिक के खत्म होने का सबसे बड़ा सबूत यही है कि बीजेपी को दूसरी पार्टियों के उन नेताओं को अपनी पार्टी में लाना पड़ रहा है जिन पर भ्रष्टाचार के एक से बढ़कर एक आरोप लगे। अगर मोदी मैजिक अब सही में बचा होता तो मोदी के नाम से ही चुनाव जीता जा सकता था। इन बाहर के नेताओं को लाने की जरूरत नहीं थी अपनी पार्टी में। ये झूठ, डर और नफरत फैलाने की जरूरत नहीं थी। इस वीडियो में तो मैंने आपको नरेंद्र मोदी का वो चेहरा दिखाया है जो व्हाट्सएप माफिया आपको दिखाता रहता है। अगले वीडियो में मैं आपको दिखाऊंगा उनका असली चेहरा, उनके माइंड में क्या क्या चलता रहता है। यहां मैं आप लोगों का धन्यवाद करना चाहूंगा क्योंकि आप लोग इतने जज्बे के साथ इनकी इस झूठ और नफरत की फैक्ट्री को तबाह करने में लगे हुए हो। हमारे इस मिशन 100 करोड़ पर लगे रहिए। ये देखकर खुशी होती है कि किसी का कमेंट ये कहते हुए कि आपने एक वीडियो को 850। এটা দেখা দরকার আমাদের। আমার মনে হয় যে রাহুল গান্ধীর সাথে ডিরেক্ট কানেকশন আছে। আর আমাদের অবস্থা চিন্তা করো, বিএনপির কয়জন এরকম ইউজ করে যারা সোশ্যাল মিডিয়া বা এইরকম একজন পপুলার, মানে সে পুরো ন্যারেটিভই চেঞ্জ করে দিতেছে। একটা লোক মাত্র, একটা লোক, একটা মানুষ কেমনি তোমার মানে পুরা করতে পারে, লাখ লাখ ভিউ হয় তার। এবং সে যদি এটা মানে করতে পারে এরকম যে মানুষের মন চেঞ্জ করে দিতে পারে, তাহলে তো এটা মানে অ্যামেজিং, মানে পুরা মানে ক্যাচ করবে। যাই হোক, ক্লোজিং রিমার্ক কি, মানে কার কি মতামত? ক্লোজিং রিমার্ক আমার তো হচ্ছে কি ওইটাই যে আমি সবসময় বাংলাদেশের জন্য আমি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এটা একটু আমি নেওয়ার চেষ্টা করবো যে আপনি এখন মানে বাংলাদেশের আমরা বাংলাদেশের মানুষরা যদি এই প্যাটার্নের এই টেমপ্লেটের মধ্যে যদি বাংলাদেশকে থাকি তাহলে আমরা কি দেখবো? বাংলাদেশে কার ছবি দেখা যায় সবখানে, হ্যাঁ তাই না? বাংলাদেশে কার পার্সোনালিটি কাল্ট তৈরি করা হয় বিকল্পহীন, হ্যাঁ, যার মানে উনি সবকিছু সব হারিয়েছেন, এই যে এই জাতীয় যে ন্যারেটিভ গুলা। তো সবকিছু আমরা যদি এভাবে চিন্তা করে আসি যে বাংলাদেশেও ঠিক একই ভাবেই, এবং ওই যে আপনি বিপদে আছেন, আজকে স্বাধীনতার কি পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন, হ্যাঁ, সেই একই বয়ান, মৌলবাদীরা এসে একদম মৌলবাদের উত্থান হচ্ছে, আবারও সেই বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেওয়া হচ্ছে, এই জাতীয় যে এই যে কথাগুলা এইভাবে করে কারা হচ্ছে গিয়ে বাংলাদেশের উপরে চেপে বসে আছে। এবং ঠিক একই প্যাটার্নে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে তো ইলেকশনটা হয়, আমাদের তো সেটাও হচ্ছে না, বাংলাদেশে তো সেটাও হচ্ছে না। তো যাই হোক, এটা যারা দেখলেন বা যারা দেখবেন, আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা দেখার জন্য, মানে ধ্রুব রাঠের এই ভিডিওটা দেখার জন্য। তাহলে হচ্ছে গিয়ে অনেকেই হয়তো
এখান থেকে বাংলাদেশের জন্য আরো আরো বেশি করে টেক অ্যাওয়ে নিতে পারবে? রাশেদ? এই যে আমি এই জিনিসটা অন্যভাবে দেখি। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া শক্তিশালী দেখি বাংলাদেশের থেকে আমরা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টটাকে সরাইতে পারতেছি না। ইন্ডিয়া দুর্বল হওয়ার ভিতর থেকে ইন্ডিয়া দুর্বল হওয়ার সবচেয়ে ভালো সম্ভাবনা হলো মোদি বারবার ক্ষমতায় আসলে। মোদি ভারতকে কোনোভাবেই তো শক্ত করতেছে না, উপর দিয়ে শক্ত আবরণ লাগলো, ভিতরে ভিতরে ইন্ডিয়ার বিরাট বড় ক্ষতি করতেছে। তো আমি আমার দেশকে ভালোবাসি, আমি চাই মোদি বারবার ক্ষমতায় আসুক। মোদি যতবার ক্ষমতায় আসবে ইন্ডিয়া ভিতর থেকে তত বেশি দুর্বল হবে। আর যখন কোনো কিছু ভিতর থেকে দুর্বল হয়, হঠাৎ করে একদিন বাইরের শক্ত খোলসটা ভেঙে পড়ে যায়। বাংলাদেশের বাঁচতে হলে ইন্ডিয়ার হাত থেকে ছুটতে হবে, ইন্ডিয়ার হাত থেকে ছুটতে হলে ইন্ডিয়াকে দুর্বল হইতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে ভিডিওটা এত খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে কারণে আমরা করলাম ভিডিওটা। এখানে অনেকগুলা তথ্য উপাত্ত দেওয়া হয়েছে এবং মোদির পার্সোনালিটি কার্ডটা কিভাবে, এটা যে কোনো শিক্ষিত সুস্থ মানুষ দেখলে তার মোটামুটি আইডিয়া হয়ে যাব। এখন এটার সাথে বাংলাদেশের পার্সপেক্টিভটা আমরা মিলাইলাম, এবং প্রপাগান্ডা 101, এটা প্রপাগান্ডা কিভাবে চলে, কিভাবে পার্সোনালিটি তৈরি করা হয়, এগুলি মানুষের অনেক জানা উচিত। এই ভিডিওগুলা বাংলাদেশে তো আর কেউ কন্টেন্ট করে না, আমরা করতে চাই। উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ, আমাদের এখনো সেই ক্যাপাবিলিটি হয়ে ওঠে নাই। আমাদের মাইন্ডে আছে, বাট আমাদের সেরকম রিসার্চ টিম নাই, সেরকম ভিডিও করার মতো শক্তি নাই এখনো। বাট সামহাউ হয়তো আমরা করতে পারবো, হয়তো কেউ করবে। বাট বাংলাদেশে এরকম ধ্রুব রাঠির মতো একটা লোক অত্যন্ত অত্যন্ত জরুরি। বাংলাদেশ কেন, যে কোনো সুস্থ দেশে তাদের সমালোচনার জন্য হোক অথবা তাদের আসল অবস্থা জানানোর জন্য হোক, এইরকম ভিডিও যারা করতে পারে তাদের মানে অনেক উৎসাহ দেওয়া উচিত। তো না, এটা আসলে মির্জা ভাই, এটা কখন দরকার হয় জানেন? যখন আপনার একটা স্ট্রং এন্ড আনবায়াসড আপনার ইয়ে থাকবে না, মিডিয়া থাকবে না, তখনই এই ধ্রুব রাঠিদের মতো মানুষের প্রয়োজন হয়। আজকে ইন্ডিয়া থেকে এই যে ধ্রুব রাঠি তো নিজেই বলতেছে, গদি মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়াও তো অলমোস্ট মাথা বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম। অধিকাংশ জায়গাতেই তো তাদেরও তো মানে ওই ওই রেফারেন্স গুলো তো ধ্রুব রাঠি তার তার ভিডিওতে দেখাচ্ছে। বাংলাদেশ তো আরো বাজে অবস্থা, বাংলাদেশে তো মিডিয়া বলতে কিছুই নাই। সবাই হচ্ছে গিয়ে ধরেন ওই পাঁচাটা এখন তেল মানে চাটুকার তেলবাজ, ওটা তো নাই। তো যাও দু একজন আছে তারা হচ্ছে যে দেশের বাইরে, ধরেন কনক সারার মতো মানুষজন যারা দু একজন দেশের বাইরে আছে, আদারওয়াইজ কেউই তো নাই। তো এই জন্যই যে সমস্ত জায়গাতে ফাংশনাল এবং আনবায়াসড এবং সত্যিকার অর্থে অনেস্ট, মানে এই অনেস্ট উইথ অনেস্ট ইন্টেনশন, যেই সমস্ত জায়গাতে মিডিয়া নাই, সেখানেই হচ্ছে গিয়ে এই অল্টারনেট একটা সোর্সের দরকার হয়। এখন এই জন্যই সোশ্যাল মিডিয়ার আজকের দিনে সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্সটা তো এখানেই, এবং এই জন্যই হয়তো আমেরিকাতে এখন টিকটককে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। যে কারণ টিকটকেই তো হচ্ছে কি আজকে ধরেন প্রো প্যালেস্টাইন যে পুরো ন্যারেটিভটা এখন মানে ওই দিকের পুরো বক্তব্যটা তো টিকটক থেকেই সবচেয়ে বেশি ছড়াচ্ছে। হ্যাঁ, না, আহ, আমি তো ওইটাই বলতেছিলাম যে মানে ধ্রুব রাঠি কেন দরকার, প্রত্যেকটা দেশেই দরকার যে এরকম ভিডিও করা। মানে আমার কাছে, আমি তো বিভিন্ন দেশের বিভিন্ন মিডিয়া ফলো করি, এই ধরনের ভিডিও প্রায় দেখি, বাংলাদেশেরটাও দেখি, আমেরিকাটাও দেখি, ভারতেরটা দেখি, পাকিস্তানেরটা দেখি, অন্যান্য আরো কিছু দেশেরটা দেখি। তো ও ধ্রুব রাঠি, লাইক হি ইজ ভেরি গুড। সো আমি এটা অ্যাপ্রিসিয়েট করতে চাই, এবং ভবিষ্যতে আমি উৎসাহ করতে দিতে চাই যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এই দিকে ফোকাস করবেন, এইভাবে তৈরি করবেন, আমরা নিজেরাও ফোকাস দিব। আম, তো এই অত্যন্ত জরুরি। এবং মানে ধ্রুবরাঠিকে ধন্যবাদ এরকম একটা ভিডিও, এবং এরকম, এটা তো একটা, এরকম আরো অনেক ভিডিও সে তৈরি করছে। এরকম ভিডিও যাতে ভবিষ্যতে আরো তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেখার জন্য। রাশেদ, সাফায়াত, থ্যাংক ইউ, গুড ধন্যবাদ। বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।